হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো সবাই বলো। আই হোপ প্রত্যেকে খুব ভালো আছো। আর তোমাদের এক্সামও মোটামুটি সামনেই আসতে চলেছে, ফাইনাল এক্সাম, হ্যাঁ না? ফাইনাল এক্সাম সামনে আসতে চলেছে এবং তোমাদের এই যে আজকের ক্লাসটা দিচ্ছি আমি, এটা হচ্ছে একদম লাস্ট ক্লাস তোমাদের, ঠিক আছে? আজকে দেখো সেই জন্য আমি কি করেছি না, দুটো যে চ্যাপ্টার রয়েছিল আমাদের বাকি, জ্যামিতিক প্রমাণ এবং পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, এই দুটো চ্যাপ্টারকে আমি কি করেছি, কম্বাইন্ড করে দিয়েছি। কারণ এই শুরুর যে চ্যাপ্টারটা পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, এই চ্যাপ্টারটাও ভীষণ ইজি রয়েছে, তাই না? এবং ছোট্ট চ্যাপ্টার এটা নিজে নিজেই, সেই কারণে দুটোকে একসাথে মার্জ করেছি। ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে, বাট বড় হলেও কোনো চাপ নেই, আস্তে আস্তে আরামসে তোমরা দেখো। আচ্ছা চলো, প্রথমে আমরা দেখব, আচ্ছা এই যে আজকের ক্লাসের নোটসগুলো তোমরা যদি ভাবো যে কোথা থেকে পাবো, তো সেই জন্য বলে রাখি না, পিডাব্লিউর অ্যাপ রয়েছে আমাদের, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে এবং এই অ্যাপ ডাউনলোড করার পরই তোমাকে চাইবে এখন মোবাইল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য। যেই নাম্বার দেবে ওটিপি আসবে, ওটিপি এলে ব্যাচের ভেতরে ওটিপিটা দেবে, দেন ব্যাচ অ্যাপের মধ্যে এন্টার করবে, দেন তুমি ব্যাচের নামটা সার্চ করবে, নির্মাণ বাংলা, পেয়ে যাবে আমাদের এই থোবড়াগুলো দেখতে পাবে। তোমাদের যারা যারা ক্লাস নিচ্ছেন, যে সমস্ত স্যার বা ম্যাম, সেটা দেখার পরেই কিন্তু তুমি ওই ব্যাচের মধ্যে ঢুকলেই দেখতে পাবে প্রত্যেকটা ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাস তো দেখতে পাবেই, তার সাথে সাথে পেয়ে যাচ্ছ এই ব্যাচের নোটস এবং প্র্যাকটিস সেট, ঠিক আছে? তো চলো, আজকের টপিকটা কি? আজকে তো বাস টপিকস টু বি কভার্ডও আমি লিখে রেখেছি এই সমস্ত মানে চ্যাপ্টারের নামেই। বাট জ্যামিতিক প্রমাণ আমরা যখন করব, এখানে আমরা কি ধরনের জ্যামিতিক প্রমাণ পেয়ে থাকি, তাই না? এই জ্যামিতিক প্রমাণ পড়তে গিয়ে আমরা আজকে একটা সুন্দর টপিক পড়ব, বহুভুজ। ওকে, বহুভুজ পড়বো, বহুভুজের অন্তঃকোণ, বহিঃকোণ। এবার বহুভুজ মানে তার বাহু সংখ্যা কি আমরা ইনফাইনাইট নেব? না, ইনফাইনাইট তো নিতে পারবো না, ফাইনাইট সংখ্যকই নেব। এবং সুষম বহুভুজ এই মানে কাকে বলে সেটা দেখব, সেই সমস্ত প্রপার্টিসগুলো আমরা কিন্তু করে ফেলবো আজকের ক্লাসে, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আছে পূরক কোণ এবং সম্পূরক কোণ। তো দেখো, পূরক কোণ, সম্পূরক কোণ কাকে বলে? এর আগে আমরা অনেক রকমের কোণ সম্পর্কে পড়েছি, বাট যখনই পূরক কোণ, সম্পূরক কোণের কথা আসবে বা সন্নিহিত কোণ, কেন এই চ্যাপ্টারটা বাকিগুলোর থেকে আলাদা? তার কারণ হচ্ছে বেটা, বাকিগুলোতে যখনই তুমি যাবে সেখানে ওই কোণটা একাই একটা জিনিস অধিকার করে থাকে, তাই না? মানে ধরো যেরকম আমরা যখন পড়ি স্থূল কোণ, সূক্ষ্ম কোণ বা 90 ডিগ্রি সমকোণ, সরল কোণ, এইগুলো এক টাইপের। আর এই পূরক কোণ মানে কি? পূরক কোণ, সম্পূরক কোণে কি আসে? এখানে একটা কোণ আসে না, দুটো কোণ আসে। কি আসে বেটা? দুটো কোণ। মানে ধর দুটো কোণ এ আর বি আছে, সাপোজ যদি আমরা দেখাতে পারি এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, সে দেখালাম সমষ্টি, দেখালাম 90 ডিগ্রি, হ্যাঁ, তো সেই সমস্ত কোণকেই বলা হবে কি কোণ? না পূরক কোণ। একদম সিম্পল ইনফরমেশন আমাদের কাছে। কি হবে? দুটো কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। মানে ধরো মানে ব্যাপারটা এরকম, এই যে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই কোণটা 90 ডিগ্রি, তাই না? এটা কোণ 90 ডিগ্রি, বাট একে আমি এই যে দুটো ভাগে ভাগ করলাম, সাপোজ এটা এ এবং এটা হলো বি। বাট দেখো, এই এ এবং বি কে যদি আমি যোগ করি, আমি পেয়ে যাব 90 ডিগ্রি। তাই এক্ষেত্রে এ এবং বি কে বলা হয় একে অপরের পূরক কোণ। কি হয়ে যাচ্ছে বেটা? যে সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দ্যাট টাইম এ প্লাস বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে আমরা বলতে পারবো কি না, এ কমা বি হলো পরস্পরের পূরক কোণ, ঠিক আছে? হলো? তাহলে ম্যাম সম্পূরক কোণটা কি? সম্পূরক কোণটাও এই রকমই, বাট এখানে দুটো কোণ থাকবে এ এবং বি, যাদের সমষ্টি মানে এ প্লাস বি তুমি যদি নাও, তাহলে যদি দেখতে পাও যে 180 ডিগ্রি আসছে, মানে সমষ্টি কত আসছে বেটা? 180 ডিগ্রি, হ্যাঁ না? এখানে ছিল 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ আসছিল, এখানে আসছে 180 ডিগ্রি সমষ্টি, মানে এক সরল কোণ।
যদি আসে এক সরল কোণ, সেক্ষেত্রে আমরা এখানে কি বলবো না এ ও বি হলো কি হলো না একে অপরের সম্পূরক কোণ। অর্থাৎ আমরা দেখতে পেলাম দুটো কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। কিরকম হতে পারে? দেখো হতে পারে এই রকমের। এই হচ্ছে আমাদের কাছে একটা স্ট্রেট লাইন রয়েছে। আচ্ছা, স্ট্রেট লাইনের এইখানে একটা পয়েন্ট, ঠিক আছে, সাপোজ ও পয়েন্ট। যদি এটা ও পয়েন্ট হয় তাহলে তুমি দেখো এই পুরো কোণটা যেটা থাকে, এই পুরো কোণটাকে আমরা কি বলি? 180 ডিগ্রি বা এক সরল কোণ। এই কোণটাকে বলা হয়, হ্যাঁ কি না, এই কোণটাকে বলা হয়। এটা হচ্ছে আমাদের কাছে 180 ডিগ্রি বা এক সরল কোণ। এবার ধর আমি মাঝখান দিয়ে কোনো একটা রেখা টেনে এটাকে আলাদা করে দিচ্ছি, মানে ধর এই করে দিলাম আমি। এটা করার ফলে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো কোণ তৈরি হচ্ছে, একটা হচ্ছে এই কোণ আর একটা এই কোণ, তাই না? দুটো কোণের সমষ্টি কত দাঁড়াচ্ছে? দেখ টোটালটাই এই 180 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণকে যদি এটা এ হয়, এটা যদি বি হয়, একে অপরের কি বলা হবে না সম্পূরক কোণ। তাহলে বুঝতে পারলি পূরক কোণ। আমি লাস্টলি একবার বলে দিচ্ছি, পূরক কোণ মানে হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি হয় 90 ডিগ্রি, তখন আমরা ওদেরকে একে অপরের পূরক কোণ বলবো, ঠিক আছে? মানে একজন কখনোই পূরক কোণ হবে না। মানে এ কোণ, একটা কোণ দিচ্ছি যে আমি জিজ্ঞেস করছি এই কোণটা কি পূরক কোণ হবে, এই ধরনের কোনো কোয়েশ্চেন এক্সিস্ট করে না। কি বলতে হবে না, জিজ্ঞেস করবে যখনই পূরক কোণের কথা আসবে তখনই সাথে কিন্তু আর একজনকে চাই, পার্টনার চাই। পূরক কোণ বা সম্পূরক কোণ বা সন্নিহিত কোণ, এদের কিন্তু পার্টনার চাই লাইফে। পার্টনার যদি না থাকে তাহলে এরা কিন্তু বেকার একদম, ঠিক আছে? এদের কোনো ভ্যালিডেশন নেই, এরা পুরোপুরি বেকার হয়ে গেল। সন্নিহিত কোণ, তাই না? এবার টপিক হচ্ছে সন্নিহিত কোণ। মানে দেখতেই পাচ্ছিস প্রথমে টপিকটা এখনই মানে প্রায় অলমোস্ট আর কি কাভার হতে চললো। মানে কতটা ছোট চ্যাপ্টার একটা আমাদের, বাট ছোট হলেও এর গুরুত্ব হয় না, গুরুত্ব অপরিসীম। কারণ আমাদের প্রত্যেকটা জায়গাতে জিওমেট্রি আমরা যখনই করব, প্রত্যেকটা ধাপে ধাপেই দেখবি এগুলো প্রায় কাজে লাগছে, হ্যাঁ না? সন্নিহিত কোণ কাকে বলছে না, ধর একটা কোণ রয়েছে, একটা কোণ রয়েছে, এরকম কোণ, এই কোণটা ধর, এই কোণটা নাম কি দেব? এ দিতে পারি, বি দিতে পারি, সি দিতে পারি, থিটা বলতে পারি, হ্যাঁ যাই হোক। আমি আবার এরকমও নাম দিতে পারি, এই পয়েন্টটা এ, এই শীর্ষবিন্দু যদি এটাকে বলি শীর্ষবিন্দু সি, আর এই একটা প্রান্ত বিন্দু সি, তাহলে এটাকে কি বলা হবে? অ্যাঙ্গেল এ বি সি, এইভাবে লিখি আমরা, তাই না? অথবা শুধুমাত্র অ্যাঙ্গেল বি এইভাবেও লিখি। ওকে, এবার এই শীর্ষবিন্দু থেকে একটা রেখা এমন ভাবে গেছে, শীর্ষবিন্দু থেকে একটা রেখা এইভাবে গেছে যে কি করেছে না এই পুরো বড় কোণটাকে দুটো ভাগে জাস্ট ভাগ করেছে। কি করেছে? দুটো ভাগে ভাগ করেছে। দুটো ভাগে যদি ভাগ করে কি হচ্ছে দেখো, ওই সেম বি শীর্ষবিন্দু বা বি পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন গেছে, সে কি করছে না সেই বড় কোণটাকে যদি দুটো ভাগে ভাগ করে থাকে বা হ্যাঁ, তো সেই মুহূর্তে যে দুটো কোণ তৈরি হচ্ছে, এই দুটো কোণকে আমরা বলি কি সন্নিহিত কোণ। আবার সন্নিহিত কোণ নিয়ে এটাও বলা যায় যে দুটি কোণ থাকবে, তাদের একটাই শীর্ষবিন্দু এবং একটা কমন বাহু। এই যে দেখ, এই বাহুটা কমন থাকছে বা একটা সাইড কমন, একটা সাইড বা বাহু কমন হবে, সাধারণ হবে, সেক্ষেত্রে সেই কোণ দুটোকে বলা হবে একে অপরের সন্নিহিত কোণ। মানে কি আছে, এরা পাশাপাশি রয়েছে। আচ্ছা, এই পয়েন্টটা যদি হয় ধর ডি, তো আমরা এখান থেকে কি পাচ্ছি না দুটো, দেখ সি বি ডি একটা কোণ পাচ্ছি, সি বি ডি, ঠিক আছে, আর তার সাথে একটা কোণ পাচ্ছি এ বি ডি। কি লিখবো? এরা পরস্পর সন্নিহিত, এরা পরস্পর সন্নিহিত, ঠিক আছে? ওকে, বোঝা গেল? আচ্ছা, এবং আর কি কি পাই এখান থেকে? এখান থেকে দেখো আমরা আরো একটা জিনিস পাচ্ছি যে এবং, আচ্ছা বেটা আমি কি এরকম কিছু জিনিস লিখতে পারি যে এই বড় কোণটা মানেই পেলাম এই দুটো কোণের সমষ্টি, মানে পেলাম আমি অ্যাঙ্গেল এ বি সি, এটা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এ বি ডি প্লাস অ্যাঙ্গেল এ নট এ সরি সিবিডি। কি পাবো? সিবিডি, ঠিক আছে, অ্যাঙ্গেল সিবি
এটাও আমরা পেয়ে থাকি। কেমন? তাহলে এটাও আমি একটু মার্ক করে দিলাম, এবং এরা সন্নিহিত এই লাইনটাও আমাদের কাছে দাগ দেওয়া রইল। এবার আসো তুমি একটা ছোট্ট কোশ্চেনে, বলছে নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। এখানে যতগুলো মানে কোণ দেওয়া আছে এদেরকে সন্নিহিত ওয়েতে আঁকতে বলেছে, মানে বলে দিয়েছে এই কোণগুলো সন্নিহিত, এগুলো আঁকো। তাহলে তুমি কি করবে? অবভিয়াসলি চাঁদার সাহায্যে ড্র করবে, ঠিক আছে? তো চাঁদার সাহায্যে তোমরা মানে খুব ইজিলি তো ড্র করতে পারবে, সেই জন্য আমি চাঁদার সাহায্যে ড্রটা এখানে বাকি রাখছি। আমি অন্য যে কোশ্চেনটা আছে, মানে এটার সাথে যে কোশ্চেনটা আছে সেটা লিখছি। সন্নিহিত কোণের মধ্যে দেখো দেওয়া আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা দেওয়া আছে এক জোড়া। জোড়ায় জোড়ায় বলবো আমরা, তাই না? এখানে কি বলবো? জোড়া দেওয়াই আছে। हाँ, ऊपर से तैयार होके आते हैं जोड़ा, वैसा ही जोड़ा। 42 डिग्री, 48 डिग्री, 37 डिग्री, 43 डिग्री। আর কি দেখবো বেটা? 85 ডিগ্রি, 95 ডিগ্রি। জিজ্ঞেস করছে, দেখ বলে দিয়েছে এরা সন্নিহিত কোণ, তুমি আঁকো, মানে তোমাকে পরপর আঁকতে হবে, তাই না? মানে প্রথমে তুমি বসাবে কম্পাসটা এইভাবে, সরি মানে কম্পাসটা নয়, পেন্সিল আর চাঁদাটা দিয়ে আঁকতে হবে। চাঁদা বসিয়ে প্রথমে 45 এখানে ড্র করবে, এটা 45 হবে, 45 ডিগ্রি, ঠিক আছে? চাঁদা বসিয়ে আঁকবে। তারপর চাঁদাটাকে ঘুরিয়ে এই 45 এর লাইনে বসিয়ে আবার তুমি 45 আঁকবে, ঠিক আছে? এখানে কোথাও একটা পড়বে, আবার তুমি 45 আঁকবে, ঠিক আছে? এইভাবে আঁকতে হবে আমাদের। তারপর তোমাকে দেখে বলতে হবে যে এটা পূরক কোণ হচ্ছে নাকি সম্পূরক কোণ। দেখো পূরক কোণ মানে আমরা জানি কি না 90 ডিগ্রি হবে এটা দেখতে, আর সম্পূরক কোণ মানে একটা পুরো স্ট্রেট লাইন হবে, তাই না? হ্যাঁ, এই ধরনের কোণ হবে দুটো, স্ট্রেট লাইন হবে পুরোটা। তো এটা বোঝার আরো একটা সহজ উপায় কি, যে আমি ছবি না এঁকে আমি কিভাবে বুঝবো? আমি দেখে নেব এদের প্রত্যেকের সমষ্টি দেখব। কি দেখবো আমি? এখানে দেখো লিখবো কোণ দুটির সমষ্টি, কোণ দুটির সমষ্টি মানে যোগফলটা কত দেখব। সমষ্টির ওপরেই তো সবকিছু ডিপেন্ড করে যে এটা পূরক হবে নাকি সম্পূরক হবে। ওকে, 45 প্লাস 45 আমরা জানি 90 ডিগ্রি হয়। 120, 30, হায় হায়, এটা আসবে 150 ডিগ্রি যোগ করলে। তারপর এটা দেখো, এটা যোগ করলে 110 প্লাস 70 কত হবে বেটা? 180, আর ডিগ্রিটা দিতে হবে মাথায় মাথায়, দেখো আমি ডিগ্রি দিয়ে যাচ্ছি। 42 প্লাস 48 দেখো তাহলে কত হবে? এটা 50 প্লাস 40 মানে 90 ডিগ্রি। আর দুটো আছে 37 প্লাস 43, দেখো 7 আর 3 10, আর 5 আর 3 8, কত হচ্ছে তাহলে? 80 ডিগ্রি। তারপরেরটা কত আছে? 95 প্লাস 85, এই 5 কে যোগ করলাম, এটা 100 হয়ে গেল। 100 প্লাস 80 মানে 180। আমি যদি কিছু ভুল না করেছি তাহলে এগুলোই আসবে, ঠিক আছে? দেখো এবার এবার বলেছে যে কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। এই যে দুটো কোণ আছে 45 45, এরা পরস্পর পূরক কারণ সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এরা কি হবে? পরস্পর পূরক, ঠিক আছে? হলো। তারপরটা দেখো 150 ডিগ্রি আছে, মানে এরা না পরস্পর পূরক না পরস্পর সম্পূরক, এরা কিছুই নয়। এদের দুজনের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি হবে? এরা পরস্পর সম্পূরক। সম্পূরক মানে আমরা জানি সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। তারপরে আছে 90 ডিগ্রি, মানে অ্যাগেন এরা হবে পরস্পর পূরক। ওকে, তারপরে কত আছে? 80 ডিগ্রি। 80 ডিগ্রি মানে কিচ্ছু হবে না, বাস এরা সন্নিহিত কোণ হিসেবেই থাকবে। হ্যাঁ, ওদের আর কোনো স্পেশাল কিছু নাম নেই। এই দুটোর আবার 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি যোগফল মানেই এর স্পেশাল নাম হয়ে গেল সম্পূরক। ঠিক আছে, হলো? দেখো এই টাইপের একটা কোশ্চেন আছে, এই যে দেখো এখানে আরেক টাইপের কোশ্চেন আছে।
নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর পূরক কোণ সেগুলো লিখতে বলেছে। আচ্ছা, এখানে দেখো জোড়া তৈরি করা নেই, মানে ওই যে বললাম উপরওয়ালা আমাদের জোড়া তৈরি করে দেন, কিন্তু এখানে জোড়া তৈরি করা নেই। এখানে মানে এটা অ্যাকচুয়ালি আমাদের দেখো মানে রিয়েল যেটা ঘটনা ঘটে বাস্তবে সেটাই, হ্যাঁ না? বাস্তবে তো আমাদের ওপর থেকে পাঠিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে চলো তোমার সাথে তো আরেকজনের জোড়া আছে, বাট সেটা আমাদের খুঁজতে হয়, তাই না? আমরা খুঁজে বেড়াই, আমরা কি থোড়ি কেউ ছোট থেকে জানি যে কে আমার পার্টনার হবে? আমরা কেউ জানি না। তো সেই রকমই আবার কেউ কেউ জানে, যারা জানে তাদেরকে ওই যে বললাম আগের টাইপের হবে, হ্যাঁ, যে পাঠিয়ে দিয়েছে চলো। বাট এক্ষেত্রে আমরা দেখো জানি না, যখন জানি না আমাদের বার করতে হবে, তোমাদের খুঁজতে হবে। খোঁজো কোনগুলো পুরো পরস্পর পূরক বলেছে, তাই তো? তো এখানে প্রথমে আছে 31। 31 এর পূরক মানে কি হবে? 31 ডিগ্রি প্লাস একটা অ্যাঙ্গেল যাদের সমষ্টি হবে 90 ডিগ্রি, হ্যাঁ না? মানে এখান থেকে এর ভ্যালু কত আসবে? 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি, এরকম হবে, হ্যাঁ কি না? কত আসবে তাহলে? 59 ডিগ্রি হলো। এখানে খোঁজো 59 ডিগ্রি কোথায় আছে? এই তো আমার চোখে পড়ে গেছে, 59 ডিগ্রি এখানে আছে। অর্থাৎ আমরা বলতে পারবো কি, আমরা কি বলতে পারবো যে 31 ডিগ্রি কমা 59 ডিগ্রি পরস্পর কি হবে বেটা? পূরক, হ্যাঁ না? পরস্পর পূরক। ঠিক একই রকম করে বাকিগুলো খোঁজো। এবার আমি 47 ডিগ্রিতে আসবো। কোথায় আসবো? 47 ডিগ্রি। 47 ডিগ্রি তাহলে লিখতে হবে আমাকে ওই একই রকম করে যে 47 ডিগ্রি প্লাস ধরো এ, এটা যোগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত আসবে? 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি আমি করে নিলাম, মানে কত আসবে? 43 ডিগ্রি। দেখো এখানে 43 ডিগ্রি কোথায় আছে? এই যে দেখো 43 ডিগ্রি হলো। মানে কারা কারা পরস্পর পূরক হচ্ছে এখান থেকে আমরা বলতে পারবো যে 47 ডিগ্রি কমা 43 ডিগ্রি পরস্পর পূরক। ঠিক আছে? আবার এরকম করে না করে তুমি এরকমও লিখতে পারো। দেখো আমি এরকম করতে পারি যে এখানে অতএব নয়, জাস্ট হ্যাশ দিয়ে লিখি। এখানে 64 ডিগ্রি আছে, আবার এখানে কত আছে? 26 ডিগ্রি আছে। আমরা লিখতে পারি 64 ডিগ্রি কমা 26 ডিগ্রি পরস্পর পূরক, কারণ এই ভাবো আমরা কিন্তু লিখতে পারি যে আমরা দেখেই বুঝে যাচ্ছি যে দুজনের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, কারণ 64 ডিগ্রি প্লাস 26 ডিগ্রি ইকুয়াল টু কত আসবে? 90 ডিগ্রি হলো। 64 এর সাথে হয়ে গেল। আর কে বেঁচে আছে? 29 বেঁচে আছে, তাই তো? এই 29, হ্যাঁ 60 এটার সাথে এটা হলো। আচ্ছা 29 এর সাথে 17 এটা তো হবে না, 29 আর 17 পড়ে আছে, এটা তো হচ্ছে না। ঠিক আছে, কি আর করার, হবে না, তাহলে ওই দুটো পড়ে থাকবে, এইগুলোই থাকছে। ঠিক আছে, আমি ওটাও করে দিই। 26 আর এখানে 64 হয়ে গেছে। পরে কি আছে? 29 ডিগ্রি আর এখানে 17 ডিগ্রি। এই দুজনের যোগফল তো 90 নয়, তাই আমি লিখতেও পারবো না যে এরা পূরক কোণ, ছেড়ে দিলাম। তারপর নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি। আগেরটার মতনই, আগেরটাই পূরক ছিল, এখানে সম্পূরক কোণ বলে দেওয়া আছে। মানে প্রথমে আমি যদি দেখো সমষ্টি আসতে হবে কত? 180 ডিগ্রি। তা আমি এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি 75 ডিগ্রি অ্যান্ড 105 ডিগ্রি, এদের দুজনকে দেখতে পাচ্ছি। নাম্বার 1 এ আমি লিখবো যে 75 ডিগ্রি কমা 105 ডিগ্রি হলো পরস্পর কি কোণ বেটা? সম্পূরক কোণ। কারণটা লিখবে। কারণ কি কারণ? কারণ 105 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি ইকুয়াল টু 180 হলো। আমি একটা জোড়ি খুঁজে পেলাম। আচ্ছা এবার দেখি সেকেন্ড জোড়ি কোথায় খুঁজে পাই।
আর আমার একদম চোখের সামনেই যদি আসে, দেখো 58 ডিগ্রি অ্যান্ড 122 ডিগ্রি, হ্যাঁ না, 122 লিখি। এদের দুজনের যোগফল কত? সেম 58 ডিগ্রি কমা 122 ডিগ্রি হলো পরস্পর সম্পূরক কোণ, কারণ 122 ডিগ্রি প্লাস 58 ডিগ্রি ইকাল টু 8 আর 2 দেখো 10 এর 0, 5 আর 2 7 আর 1 8 মানে 180 হলো। আর কে পড়ে আছে? 133 এর সাথে এটা যাবে নাম্বার 3 তে, কি পাচ্ছি আমি? 133 ডিগ্রি অ্যান্ড 47 ডিগ্রি, এরাও হবে পরস্পর সম্পূরক কোণ। কেন? কারণ এদের যোগফলও সেম। ওকে, 180 ডিগ্রি। আর নাম্বার 4, আগেরটাতে দেখ দুটো বাকি ছিল, এক্ষেত্রেও কি বাকি থাকছে? এক্ষেত্রে আমি এই মুহূর্তে কোনটা করলাম? 47 করলাম অ্যান্ড এটা। এখন পড়ে আছে দেখো 69 আর 125। ওহো, এরা পড়ে আছে, এদের হবে না, এদের যোগফলটা তো নয় 180 ডিগ্রি, তাই এরা ওই পড়েই থাকলো। আমরা এক্ষেত্রেও 3টে জোড়া পেলাম, এক্ষেত্রেও আমরা 3টে জোড়াই পেলাম। ঠিক আছে, নেক্সট। সন্নিহিত কোণ কাকে বলে লিখি ও নিচের কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। 4টে দেওয়া আছে, 4টের মধ্যে কোনগুলো সন্নিহিত কোণ আমাকে বলতে হবে। দেখো সন্নিহিত কোণ কাকে বলে এটা তো আমি আগেই বলে দিয়েছি, তাহলে আমরা দেখব এখন যে কোন ডেফিনেশন, মানে ওই ডেফিনেশনের সাথে হ্যাঁ এখানে কোন অ্যাঙ্গেলটা মিল খাচ্ছে। এখানে দেখো রয়েছে 90 ডিগ্রির মতন আঁকা আছে, বাট 90 ডিগ্রিটা ম্যাটার করে না, ম্যাটার করে কি না এই যে এটা দুটো কোণ, দুপাশে দুটি কোণ, তাদের এটা সাধারণ বাহু এবং শীর্ষবিন্দু একটাই, হ্যাঁ না? তার মানে এক্ষেত্রে আমরা কি পাবো? এই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি সন্নিহিত কোণ। ঠিক আছে, লিখবো এক্ষেত্রে সন্নিহিত কোণ, কারণ কি এদের একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু রয়েছে। একটি, এটা সাধারণ বলার দরকার নেই, শীর্ষবিন্দুটা ও একটি শীর্ষবিন্দু না বলে লিখবে যে ও একই শীর্ষবিন্দু রয়েছে। ঠিক আছে, পরেরটাতে দেখো, পরেরটাতে কি আছে না বি অ্যাঙ্গেল এটা আর অ্যাঙ্গেল এ হচ্ছে পুরোটা, পুরোটা। তাহলে এক্ষেত্রে শীর্ষবিন্দু তো একটাই, বাট কমন যে বাহু সেটা তো থাকছে না একটাও, তাই না? থাকছে কি? থাকছে না, শীর্ষবিন্দু একটাই, তাই এক্ষেত্রেও আমরা বলতে পারবো না এটা না। এখানে দেখো, এখানেও শীর্ষবিন্দু সেম আর দুটো আলাদা, মাঝখানে ওদের রয়েছে কি না সাধারণ যে বাহু একটা সেটা মাঝখানে রয়েছে, তার মানে এক্ষেত্রে হ্যাঁ, আমি জাস্ট হ্যাঁ লিখে দিচ্ছি। ঠিক আছে, যে হ্যাঁ সন্নিহিত। তারপরেরটাতে দেখো, তারপরেরটাতে সাধারণ থাকছে এটা, হ্যাঁ কিন্তু শীর্ষবিন্দুটাই তো নেই, এখানে শীর্ষবিন্দু এখানে এর, মানে এক্ষেত্রেও অ্যান্সার কি হবে? না হবে, যে এরা শীর্ষবিন্দু মানে সন্নিহিত কোণ নয়। ওকে, চলো নেক্সট। এই একটা ছবি দেওয়া আছে, এখান থেকে জিজ্ঞেস করছে বা বলছে যে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করো। দেখো ছবিটা থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এ ও বি হলো একটা সরল রেখাংশ,
মানে স্ট্রেট লাইন। এটা যদি একটা স্ট্রেট লাইন হয় আর ও হচ্ছে স্ট্রেট লাইনের ওপর একটা পয়েন্ট, হ্যাঁ না, তাহলে এই পুরো যে অ্যাঙ্গেলটা আমরা পাবো, পুরো অ্যাঙ্গেলটা কত হবে বেটা? 180 ডিগ্রি। এটা তো আমরা জানি এটা এক সরল কোণ হবে। কি হবে বেটা? অ্যাঙ্গেল এ ও বি সেটা হয়ে যাবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ও বিটা 180 ডিগ্রি। এখন এ ও বি কে দেখো আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। কি করেছি? তিনটে ভাগে ভাগ করেছি। এই বরাবর আর এই দুটো বাহু দ্বারা, দুটো স্ট্রেট লাইন দ্বারা, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তিনটে ভাগ আছে, হ্যাঁ না? মানে এই তিনটের সমষ্টি, এই তিনটে কোণের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। কারণ আমরা কি করেছি? এই 180 ডিগ্রিকে তিনটে ভাগে ভাগ করে লেখা আছে। মানে এখানে এ ও বি এর জায়গায় আমরা লিখবো তিনটে ভাগ কি কি? একটা 3x ডিগ্রি, একটা 80 ডিগ্রি এবং অপরটা x ডিগ্রি। এ ও বি কে আমি এইভাবে লিখলাম, এইভাবে আমরা লিখতে পারি। কেমন? আবার তুমি এই জায়গায় লিখতেও পারতে ডিরেক্ট 3x ডিগ্রি না লিখে এ ও ডি প্লাস 80 না লিখে লিখতে ডি ও সি প্লাস x ডিগ্রি না লিখে লিখতে সি ও বি। আচ্ছা, এটা হবে কত? দেখো 4x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 হবে। ভ্যালু কত বেটা? 100, হ্যাঁ না? x ডিগ্রির ভ্যালু কত আসবে না? 100 ডিগ্রি বাই 4, 25-এ 100 মানে 25 ডিগ্রি। কার ভ্যালু চেয়েছে? x এর ভ্যালু। তাহলে x ইকুয়াল টু কত আসবে না? 25। x ডিগ্রি বলেনি, শুধু জাস্ট বলেছে x এর মান নির্ণয় করো, তাই আমি 25 লিখলাম, ডিগ্রিটা দিলাম না। ওকে, নেক্সট দেওয়া আছে দেখো অ্যাঙ্গেল এ ও পি। এখানে একটা অ্যাঙ্গেল এ ও পি আছে। এই অ্যাঙ্গেলটা বলছে বি ও পি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। হ্যাঁ, আমরা খালি চোখেও দেখতে পাচ্ছি যে এই কোণটা অনেকটা বড় এই পাশের কোণ থেকে, তাই না? আচ্ছা, এই দুটো কোণ কি ধরনের কোণ? এরা সন্নিহিত কোণ, তাই না? এরা কি কোণ? সন্নিহিত কোণ। মানে অ্যাঙ্গেল এ ও পি প্লাস অ্যাঙ্গেল বি ও পি, এটা কত দাঁড়াচ্ছে বেটা? 180 ডিগ্রি তার সাথে সাথে। কারণ কি না? কারণ এ ও বি একটা সরলরেখাংশ, বা এরকম ভাবে লিখবো যেহেতু এ বি রেখাংশের উপর ও অবস্থিত। কে অবস্থিত বেটা? ও অবস্থিত। কেমন? ও, ঠিক আছে। এখন বলছে দেখো, আচ্ছা এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। কেমন? এ ও পি এর ভ্যালুটা কি বলছে দেখো, এখন আমি লিখতে পারি তো যে এ ও পি এর ভ্যালুটা বলছে বি ও পি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। মানে অ্যাঙ্গেল বি ও পি যা আছে তার থেকে আবার 140 তুমি যোগ করে দাও, যেটা প্লাস 140। ঠিক আছে? তাহলে এওপি ও বিওপি এর মান নির্ণয় করতে হবে। এটাকে 2 নাম্বার দাও। এবার এখানে যে 1 নাম্বার ইকুয়েশন আছে, এখানে এওপি এর জায়গায় এই মানটা বসাবো। তাহলে কি লিখবো? যে 1 নম্বর ইকুয়েশন থেকে পাই, বা সমীকরণ যাই বলো না কেন, ইংলিশেও লিখতে পারো, এই জায়গায় এরকম ছোট্টখাট্ট ইংলিশে লিখলে কোনো অসুবিধা নেই। এওপি এর জায়গায় কি লিখবো বেটা? এটা যে বিওপি প্লাস 140 প্লাস অ্যাঙ্গেল বিওপি আছে, এটা হচ্ছে কত? 180 ডিগ্রি। কি করলাম? 1 নাম্বার ইকুয়েশনে এওপি এর জায়গায় এই মানটা বসালাম। এই মানটা কোথায় আছে? কত নাম্বার ইকুয়েশনে? 2 নাম্বার ইকুয়েশনে। তাই আমরা এখানে লিখবো কি ব্র্যাকেটে, যে বাই 2, মানে কি 2 নাম্বারের সাহায্যে পেলাম। ঠিক আছে? বিওপি প্লাস বিওপি কি হয়ে যাবে বেটা? 2 বিওপি ইকুয়াল টু, এই পাশে নিয়ে যাও 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, so it will be 40 ডিগ্রি। এখান থেকে আমরা পেয়ে যাব বিওপি এর মান কত? 40 ডিগ্রি বাই 2, which means 20 ডিগ্রি। ওকে,
মানে আমরা বি ও পিটা পেলাম 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি। এই পোর্শনটা কত হবে? 1 নাম্বার হেল্প নিয়ে পেয়ে যাব বা 2 নাম্বারে হেল্প নিয়েও পেয়ে যাব। ঠিক আছে, লিখে দাও ফ্রম 2 মানে 2 নাম্বার থেকে পাই কি পাবো বেটা? অ্যাঙ্গেল এ ও পি কি বলে দেওয়া আছে? বিওপি প্লাস 140। বিওপি কত পেলাম? 20। মান বসিয়ে দাও, 20 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি মানে 160 ডিগ্রি। ঠিক আছে, মানে আমরা পেলাম, দেখো এওপি পেয়ে গেলাম 160, বিওপি পেয়ে গেলাম 20 ডিগ্রি। বাস। গল্প এবার আসছি জ্যামিতিক প্রমাণে। ঢুকে গেছি আমি জ্যামিতিক প্রমাণে। ঠিক আছে, দেখ জ্যামিতিক প্রমাণের এটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের প্রথম প্রমাণ। কি দেওয়া আছে? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হবে তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি মানে বড়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফার্স্ট গল্প, প্রথম গল্প আমাদের। দেখো এটা হচ্ছে একটা থিওরেম বা উপপাদ্য, এটা প্রমাণ করতে হবে। ধরো পরীক্ষায় এসছে প্রমাণ করো এটা, তারপর 4 নাম্বার দিয়েছে। তোমাদের খুব সম্ভবত 8, 9-এ এগুলো 4 নাম্বারেই আসে। যখন মাধ্যমিক দেবে তখন আসবে 5 নাম্বারের। কেমন? তখন উপপাদ্য মানেই 5 নাম্বার। দেখো তো এখানে উপপাদ্য লিখার কিছু স্টেপস থাকে। যখন আমি এর আগে উপপাদ্যের ক্লাস করিয়েছি তখন অবভিয়াসলি আমি শেয়ার করেছি, বাট এই মুহূর্তে যদি কেউ ওটা না দেখে আছো তো তাদের সবার জন্যই বেসিক্যালি আমি কি করব না, আমি আবার বলে দিচ্ছি এটা। ঠিক আছে, আবার বলে দেব যে কি কি স্টেপ আমাদের লিখতে হয়। প্রথম স্টেপ লিখতে হয় যে আমরা কোনো সময় লিখি প্রদত্ত, মানে যেটা দেওয়া থাকে, যেটা স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটাকেই আমরা পাশে ছবি এঁকে ছবিটা সুন্দরভাবে স্কেল এবং পেন্সিলের সাহায্যে ড্র করে নামকরণ করে সেই নামের আকারে বলবো যে কি কি দেওয়া আছে, সেটাকে বলা হয় প্রদত্ত। বা আমরা অনেক সময় প্রদত্ত না লিখে এরকম লিখি যে ধরা যাক দিয়ে স্টার্ট করে দিই। এই যে আমি এখানে প্রদত্তও লিখেছি আর ধরিও লিখেছি। প্রদত্ত না লিখে আমি যদি জাস্ট ধরা যাক লিখেই স্টার্ট করে দিতাম তাতেও কোনো অসুবিধে ছিল না। ঠিক আছে, দেখো এখানে কথাটাই হচ্ছে যে ত্রিভুজের কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি ধরলাম কোন ত্রিভুজ বলেছে, আমি এখানে নাম দিয়েছি ধরি এবিসি ত্রিভুজ। ঠিক আছে, এবার এবিসি ত্রিভুজের আমি কি করলাম না, কোনো একটা বাহুকে আমি বললাম যে আচ্ছা এই বাহুটা আমার সবচাইতে বড় বাহু, হ্যাঁ না? তো কোন বাহুটাকে আমি সবচেয়ে বড় বলছি? আমার ছবি দেখেও তোর কোন বাহুটাকে মনে হচ্ছে যে সবচেয়ে বড়? না, এই যে বিসি বাহুটা রয়েছে এটাকেই ম্যাম মনে হচ্ছে যে সবচাইতে বড় বাহু। দেখো আমি সেটাই লিখেছি যে ধরি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু বিসি। তাহলে প্রমাণ কি করতে হবে না, এটা যদি বড় হয় তাহলে আদার্স যে দুটো আছে মানে এবি প্লাস এসি এটা বিসি এর থেকে বড় হবে, মানে গ্রেটার দেন বিসি। এটা আমাদের টার্গেট। ঠিক আছে, টার্গেট ফিক্সড, ওটাও লিখেছি মনে হয় প্রামাণ্য। যদি এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি হয় তাহলে প্রমাণিত হবে যে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। স্টেটমেন্টটা লিখে রেখেছি, আর কিছু না। এখানে একটা ছোট্ট অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমরা কি করব? দেখো দেখ প্রত্যেকটা থিওরেমের বেটা অঙ্কনটা সত্যি খুব স্পেশাল থাকে। ঠিক আছে, এবার অনেক সময় অঙ্কন করতে হয়, কোন সময় করতে হয় না। তো এক্ষেত্রে অঙ্কন করতে হয়েছে, কোন সময় হতে পারে যে করতে হলো না, বাট এক্ষেত্রে করতে হয়েছে। কি করলাম না, দেখ এই যে এবিসি ত্রিভুজ আছে এর শীর্ষবিন্দু কে? এখানে ধরলাম এ শীর্ষবিন্দু, মানে শীর্ষবিন্দু এ ধরতে পারি, বি ধরতে পারি, সি ধরতে পারি, বাট আমরা কি করেছি? এ কে ধরেছি। এ থেকে আমরা কি করছি? বিসি বাহুর ওপর একটা লম্ব টানছি এডি, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে। এটা লম্ব, মানে এটাও 90 ডিগ্রি এবং এই পোর্শনটাও 90। ঠিক আছে, লেখা আছে ওটাই, অর্থাৎ এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। হলো, গল্প হলো। এবার এখানে যা যা লেখা আছে সেই ওয়াইজই তোমাদের পরীক্ষায় লিখতে হয় আর কি, বাট আমি চলো বোঝাই তোমাদের। এখন আমি আসবো এই এ বি ডি ত্রিভুজটাতে।
এখন দেখো এডি যখনই আমরা লম্ব অঙ্কন করলাম বেটা, তো দেখতে পাচ্ছিস তোরা এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, দুই পাশে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমার কাজ হবে দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করা। প্রথম নাম্বার কি কাজ না, এই ত্রিভুজকে নিয়ে এ বি ডি কে নিয়ে, ঠিক আছে। এ বি ডি এর এটা তো 90 ডিগ্রি, হ্যাঁ, মানে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে বল, ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে, এই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? অবভিয়াসলি এটা কি ধরনের ত্রিভুজ হবে না, সমকোণী। কেন সমকোণী? কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ কি হবে? দুটো কোণ কি 90 ডিগ্রির থেকে বড় হতে পারে যে কোনো একটা কোণ? নেভার এভার। কেন? কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে যদি 90 হয়ে যায়, তাহলে আর একটা যে কোনো কোণ স্থূলকোণ তো কখনোই হতে পারে না, 90 থেকে বেশি তো কোনোটাই হবে না, সবসময় সূক্ষ্ম কোণ হবে এই দুটো কোণ, হ্যাঁ কি না, সূক্ষ্ম কোণ হবে। মানে অ্যাঙ্গেল ডি এ বি কমা অ্যাঙ্গেল এ বি ডি অলওয়েজ কি হবে না, সূক্ষ্ম কোণ, ঠিক আছে। এখন আমি এখান থেকে দুটো কোণ নেব, এই দুটো কোণকে নয়, আমি নেব এই অ্যাঙ্গেল এ কে এবং এই 90 ডিগ্রিকে, দুটো কোণকে নিয়ে আমি কাজ করছি দেখ, ঠিক আছে। বি কে নেব না, তার কারণ আছে বলছি। আমরা দেখ এই দুটোর থেকে কি দেখতে পাচ্ছি, কে বড়? 90 ডিগ্রিটা বড়, মানে ডি কোণটা বড়। কি দেখতে পাচ্ছি বেটা? অ্যাঙ্গেল এ ডি বি, এটা যেহেতু 90 ডিগ্রি, এটা গ্রেটার দেন হচ্ছে কার সাথে? এর সাথে গ্রেটার দেন। আবার আমি বলতে পারি এটা গ্রেটার দেন হবে এটার সাথেও, বাট একে নিয়ে যেহেতু কাজ করছি না তাই আমি এটা বলবো। আচ্ছা কি লিখছি আমি? বি এ ডি লিখছি, বি এ ডি গ্রেটার দেন বললাম। আচ্ছা এই কোণটা এর থেকে বড়, আমরা থিওরেম পড়েছি, কি পড়েছি? যে একটা কোণ যদি অপর কোণের থেকে বড় হয়ে যায়, তাহলে সেই কোণটার বিপরীত বাহুটাও হবে এই কোণের বিপরীত বাহুর থেকে বড়। মনে পড়ছে? উল্টোটাও পড়েছি, বাহুগুলো সমান হলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ এরা একে অপরের বড় হবে, যেরকম সাইন থাকবে গ্রেটার দেনই থাকবে। তাহলে এক্ষেত্রে এ ডি বি এর বিপরীত কোণ, সরি বাহু কোণটা, এখানে কোণ দেওয়া আছে মানে বিপরীত বাহু, এর বিপরীত বাহু দেখ, দাঁড়া এটা ইউজ করবো না, এটাই, এর বিপরীত বাহু কে রয়েছে আমার কাছে? এ বি, মানে এই জায়গায় আমি লিখবো এ বি ইজ গ্রেটার দেন, কি লিখবো এখানে? এর বিপরীতে কে রয়েছে? এর বিপরীতে রয়েছে দেখ বিডি, তো এ বি ইজ গ্রেটার দেন বিডি, এটা আমি লিখবো, এ বি ইজ গ্রেটার দেন বিডি লিখবো, হলো? বুঝতে পারছিস তো? এবার আমরা বি কে কেন নিলাম না? বি কে নিলে অবশ্যই এর বিপরীতে যে আছে মানে এ বি, আর এর বিপরীতে আছে এডি, মানে হবে এ বি ইজ গ্রেটার দেন এডি, বাট সেটার আমাদের কোনো দরকার নেই, কারণ এডিটা আমাদের প্রমাণে কোথাও আসে না। আমার প্রমাণে কি আসবে? ত্রিভুজের তিনটে বাহু, এই যে এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, এটা আসবে ত্রিভুজের তিনটে বাহু। আর এখানে দেখ, এখন বলবি যে ও ম্যাম বিডিটা তো বাহু নয়, আরে বাহু নয় বাট বাহুর একটা অংশ তো, বাস আমার এটাই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম লাস্ট অব্দি? আমি যদি একটু লিখে দিই, এখান থেকে পেয়ে যাচ্ছি এ বি ইজ গ্রেটার দেন বিডি, ঠিক আছে, বলো? ঠিক একই রকমের কাজ কারবার করে একই রকম ভাবে আমি একইভাবে বলছি, তোরা লিখে করবি কারণ ছোট্ট এটা। যখনই আমরা এ ডি সি ত্রিভুজকে নেব, এর এই কোণটা আর এর এই কোণটা, এই কোণটা এর কে এটা বড়, মানে এর বিপরীতে যে থাকবে এসি, এটা গ্রেটার দেন হবে এই কোণটার বিপরীত বাহু মানে সিডি বা ডিসি এর সাথে থেকে বড় হবে, ঠিক আছে, কারণ 90 ডিগ্রি এটা বড়। বাস যেই হয়ে গেল, দুজনকে যোগ করে দাও, যে এ বি প্লাস এসি গ্রেটার দেন কি হবে বেটা? বিডি প্লাস সিডি और ডিসি। এখানে এবি প্লাস এসি থাকবে, গ্রেটার দেন বিডি প্লাস সিডি और ডিসি, মানে কি এই পুরোটাকে বোঝায় যেটা হলো বিসি, তো গ্রেটার দেন দেখো আমি লিখতে পাচ্ছি কত না বিসি, হয়েছে?
তো আলটিমেটলি আমরা পেলাম এ বি প্লাস এসি গ্রেটার দেন, সুতরাং আমাদের এখানে প্রমাণ কমপ্লিট হয়ে গেল। ওই সেম প্রমাণই করে দেওয়া আছে, দেখ লেখা আছে এডিসি সমকোণ, এটা সূক্ষ্মকোণ, মানে এটা গ্রেটার দেন এটা। দেখ কোণ থেকে যখনই কোণটা এটা বড় এর থেকে, এবার কোণের কম্প্যারিজন থেকে মানে কোণের তুলনা থেকে, অ্যাঙ্গেলের তুলনা থেকে বাহুর তুলনা কি করে করব, ওই বিপরীতটা অ্যাপ্লাই করবি, ঠিক আছে? যে এর বিপরীতে যে কোন বাহু আছে, এর বিপরীতে কোন বাহু আছে, ঠিক আছে? কারণ এটা আমরা থিওরেম অলরেডি পড়েছি, তাই আমাদের এটা ইউজ করতেও কোনো অসুবিধে নেই। কি দেওয়া আছে, প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। একটি চতুর্ভুজের যে কোনো তিনটি বাহু, মানে চতুর্ভুজে দেখ এবিসিডি একটি চতুর্ভুজ যার বাহুগুলো কি কি, এ বি বিসি সিডি এবং ডি এ, ঠিক আছে? এর বলছে যে কোনো তিনটি বাহু, যে কোনো তিনটি যদি নিই, মানে এডি প্লাস ডিসি প্লাস সিবি যদি নিই, তাহলে বলছে চতুর্থ বাহু মানে এবি দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মানে এখানেও আমরা আগের মতন কোন বাহুটা বড় সেটা আমরা লিখে নেব, ঠিক আছে? দেখ প্রদত্ত ধরি এবিসিডি চতুর্ভুজের বৃহত্তম বাহু এবি, এই যে এবিটা রয়েছে একে আমরা কি ধরলাম বেটা, এটাকে ধরে নিলাম যে সবচাইতে বড় আমাদের বাহু, ঠিক আছে? প্রমাণ কি করতে হবে তাহলে, প্রমাণ করতে হবে এডি প্লাস ডিসি প্লাস সিবি ইজ গ্রেটার দেন এবি, ঠিক আছে? এডি প্লাস ডিসি প্লাস বিসি গ্রেটার দেন এবি। আচ্ছা এইটুকুই লিখবি তোরা, আর বেশি লিখার দরকার নেই, ঠিক আছে? বাকি এই কথাগুলো লিখার দরকার নেই, ওকে? বাস ইতনুসা। প্রামাণ্য বিষয় করে, শুধু প্রামাণ্য না লিখে প্রামাণ্য বিষয় লিখবো, ঠিক আছে? আচ্ছা অঙ্কন আছে এখানে, অঙ্কন কি করব, এ কমা সি যোগ করে দেব। শুধু লিখতে পারিস, এত না লিখে এ কমা সি যোগ করলাম সেটা লিখলেও হবে। এই যোগ করে এসি সরলরেখাংশ পাই দরকার নেই, কারণ এ আর সি দুটো পয়েন্ট আছে, দুটো বিন্দু আছে, এদেরকে যোগ করছিস মানেই সেটা একটা রেখাংশই পাবো। দুটো বিন্দুকে যোগ করলে কি আর আমরা কি পাবো? হ্যাঁ নর্মালি যোগ যদি করে দিই, এটা বা লিখে দিচ্ছি বা বি এ কমা সি জাস্ট যোগ করলাম, ঠিক আছে? এসি যোগ করলাম লিখিস না, এ কমা সি, কারণ বেটা এ আর সি দুটো পয়েন্ট, তুমি যদি শুধু এসি যোগ করলাম লিখে দাও, এসি মানেই বোঝাচ্ছে পুরো স্ট্রেট লাইনটাকে, ঠিক আছে? আর যদি মাঝখানে কমা দিয়ে দাও তার মানে বোঝাবে এ আর সি দুটো আলাদা আলাদা বিন্দু যাদেরকে তুমি যোগ করছো, ঠিক আছে? আচ্ছা এবার প্রমাণটা কোথায় করব, প্রমাণটা এখানেই করি। নইলে পরের পেজেই করছি। একটু ছবিটাও এঁকে নিই। না এটা এখান থেকে দেওয়া হয়েছিল না, এটা এখানে এ বি সি, এসি কে যোগ করব, ঠিক আছে? এবার দেখো প্রমাণ। প্রমাণে আমরা কি করব, প্রথম কথা যদি ওপরের দিকে তাকাই তাহলে দেখো হচ্ছে এটা এ সি ডি একটা ত্রিভুজ,
ত্রিভুজ এসি ডি, হ্যাঁ কি না, একটা ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এডি প্লাস সিডি এটা হবে গ্রেটার দেন এসি, হ্যাঁ কি না? কি করলাম, এই দুজনের সমষ্টিটা করে দিলাম এর থেকে বড়, ঠিক আছে? হ্যাঁ, আবার এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দে। আবার দেখ নিচের দিকেও তোর একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা কি না এ বি সি। তা আমি আবার বলতে পারবো যে এই যে এবিসি ত্রিভুজ আছে, এখান থেকে এবিটা আমরা বৃহত্তম বাহু ধরে রেখেছি কিন্তু, হ্যাঁ না, বৃহত্তম বাহু ধরে রেখেছি। সেই জন্য আমরা কি করি, এখানে আমি করবো এসি প্লাস বিসি ইজ গ্রেটার দেন, এসি প্লাস বিসি ইজ গ্রেটার দেন দিস, হ্যাঁ না? কি করবো এক্ষেত্রে করবো এসি প্লাস কি রয়েছে এখানে বিসি ইজ গ্রেটার দেন এ বি, এটা দিয়ে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এই 1 আর 2 থেকে মিলিয়ে আমি কি পাবো বল, फ्रॉम 1 and 2 हमको क्या मिलेगा बताओ, কি পাবো? আমরা পাবো অবভিয়াসলি এখানে রয়েছে, যোগ করে দাও যে এডি প্লাস সিডি প্লাস এসি প্লাস বিসি এটা হবে গ্রেটার দেন এসি প্লাস এবি, এসি প্লাস, হ্যাঁ কি না? যোগ করলে আমরা এটাই পাবো, অন্য কিছু না। এখানের এসি আমি কেটে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম দেখো এডি প্লাস সিডি প্লাস বিসি গ্রেটার দেন এ বি, হলো? গ্রেটার দেন কি পেলাম, এ বি। আচ্ছা, আমাদের কি এটাই কি প্রমাণ করতে হতো যে এডি প্লাস সিডি মানে এটা প্লাস বিসি মানে এটা গ্রেটার দেন হবে এবি? এটাই তো আমাদের প্রমাণ করতে হতো। দেখ, প্রমাণ হয়ে গেল। কার হেল্প নিয়ে করলাম তাহলে? আমরা প্রথমে যে থিওরেমটা করলাম তার হেল্প নিয়ে করলাম, এবং সেকেন্ডলি মাথায় একটু বুদ্ধি রাখবে যে আমি এবি কে বলেছিলাম ধরেছি বৃহত্তম, তাই সেকেন্ড টাইম আমি যখন করব তখন এই দুজনের সমষ্টি নেব থার্ডের থেকে কি না বড়, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করব। তারপর চলো দেখি আর কি আছে। প্রমাণ করি যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, আমরা এতক্ষণে কি করলাম, চতুর্ভুজের 3টে বাহু সমষ্টি তৃতীয় বা বড় বাহুটির থেকে বেশি হচ্ছে। এখানে বলছে 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর, মানে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ এটা গ্রেটার দেন হবে এসি প্লাস বিডি কর্ণ। আচ্ছা, এটা খুব ভালো ইন্টারেস্টিং প্রমাণ। হ্যাঁ, এটার প্রমাণে আমি যাব, দেখো প্রমাণ, এটার প্রমাণ, সুন্দর প্রমাণ। এটার প্রত্যেকটাতে তুমি যেখানেই যাই করো না কেন অ্যাপ্লাই করতে হবে ওই ত্রিভুজের যেটা থিওরেম পড়লাম সেটা, কারণ এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন। যে থিওরেমটা তুমি পড়লে তার অ্যাপ্লিকেশন করছো তুমি, ঠিক আছে? আচ্ছা, প্রমাণে প্রথমেই আমি কি বলতে পারি? আচ্ছা, আমি দেখো এই এ বি সি ত্রিভুজটা নিচ্ছি। ত্রিভুজ এ বি সি এর কি বলতে পারবো বলো? বলতে পারবো এ বি প্লাস বিসি এটা বড় হবে কার থেকে, গ্রেটার দেন এসি, বলতে পারলাম। এই দুজনের সমষ্টি হবে এর থেকে বেশি, হলো? আচ্ছা, এবার এখানে আসো। এখানে আমরা একই রকম করে দেখো এ ডি সি, হ্যাঁ, বা এ সি ডি তেও একই গল্প ইউজ করব, এডি প্লাস ডিসি গ্রেটার দেন এসি, ঠিক আছে? যদি কেউ কপিতে না লিখছো বেটা, তাহলে লিখো কপিতে। আমরা লিখবো ত্রিভুজ এ সি ডি এর, মানে এই পাশেরটা নিলাম, এসি কর্ণ আছে, সেই কর্ণের দুই পাশে যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে সেখানে আমরা কাজ করছি। এ সি ডি এর এডি প্লাস ডিসি ইজ গ্রেটার দেন কি হচ্ছে বেটা, এসি। একে নাম্বার 1 দাও, একে নাম্বার 2 দাও, ঠিক আছে? আচ্ছা, আর কি দেব দেখছি। এখনো দেখো এই ক্ষেত্রে এই মুহূর্তে যদি আমরা যোগ করে দিই, তাহলে কি হবে?
তখন হবে দেখো এবি প্লাস বিসি প্লাস এডি প্লাস ডিসি, মানে চতুর্ভুজের 4টে বাহু তো আমরা পেয়ে যাব, বাট সেটা কি হবে গ্রেটার দেন এসি প্লাস এসি মানে 2AC, তাই না? অর্থাৎ এখানে আমরা একটা কর্ণের মানে যে একটা কর্ণ আছে তার দ্বিগুণের থেকে বেশি হবে বলতে পাচ্ছি, বাট আমাদের যেটা প্রমাণ দিয়েছে সেটাই তো আমরা পাচ্ছি না, হ্যাঁ না? কারণ ওখানে এই দুটোতে শুধু এসি এসেছে, কে আসেনি? বিডি কিন্তু আসেনি। এই যে বিডি কর্ণের জন্য আমরা কি করব? তাহলে বিডি কর্ণকে নেব। এবার বিডি কর্ণকে যেই নেব সেই দেখো বিডি কর্ণেরও ওপর আর নিচে দুটো ত্রিভুজ, ওপরের দিকে দাঁড়াবে আমাদের এই এ বি ডি ত্রিভুজ। আবার লিখবো ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাবো বলতো? এ বি প্লাস এডি গ্রেটার দেন বিডি, 3 নাম্বার ইকুয়েশন। আবার নিচের ত্রিভুজটা কে আছে? বিসিডি, ত্রিভুজ বিসিডি থেকে পাবো কি পাবো? ওই যে বিসি প্লাস ডিসি, বিসি প্লাস ডিসি এটাও গ্রেটার দেন হবে কি বেটা? বিডি এর থেকে। একে 4 নাম্বার। এবার এই 4 জনের একসাথে যোগ কর। এখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে 5 কি পাবো? সবগুলো যোগ করে দিচ্ছি। যোগ করলে কি পাবো দেখো, এখানে পাবো এ বি প্লাস বিসি, একটু ছোট ছোট করে আমাকে হয়তো লিখতে হবে, নইলে আমি জায়গা পাবো না। এ বি প্লাস বিসি, এখানে আছে এডি প্লাস ডিসি প্লাস এখানে আছে দেখো বেটা এ বি প্লাস এডি প্লাস লাস্টে কি আছে বেটা? বিসি প্লাস ডিসি। এটা গ্রেটার দেন কি হবে? এটা গ্রেটার দেন কি হবে? এসি প্লাস বিডি প্লাস বিডি, মানে গ্রেটার দেন আমি একবারে দেখো এসিটা আমার খুব সহজেই চোখে পড়ছে যে 2AC প্লাস 2BD হবে, তাই আমি একবারে লিখে ফেললাম। ঠিক আছে, এবার এখানে বা কতগুলো এবি আছে? দেখো দুটো এবি আছে, মানে আসবে 2AB প্লাস কতগুলো বিসি আছে? দুটো বিসি আছে, এই একটা মানে 2BC। এখানে এডি আছে, আচ্ছা লিখেই দিই একবার, এডিও সেম দেখো দুটো আছে, সো 2AD প্লাস আর কি আছে বেটা? ডিসি, সেটাও দেখ দুটো আছে, সো প্লাস 2DC গ্রেটার দেন 2AC প্লাস 2BD। 2 কমন না নিয়ে এইভাবে রাখলাম, কারণ সেই তো আমাকে একটা এক্সট্রা স্টেপ করতে হচ্ছে 2 কমন নিয়ে, তো চাইলে তোরা ডিরেক্টলি 2টা কমন নিয়ে করতে পারিস। যেই 2 কমন নেব সেই দাঁড়াবে দেখ এবি প্লাস বিসি প্লাস এডি প্লাস ডিসি ইজ গ্রেটার দেন, এখান থেকেও 2 কমন নিয়ে নিলাম, হয়ে যাবে এসি প্লাস, আচ্ছা 2 আমরা ক্যান্সেল করে দিলাম। আর এটাকে একটু সাজিয়ে পরপর লিখছি, কারণ এখানে যে 4টে আছে এই 4 জন হচ্ছে চতুর্ভুজের বাহু। সাজিয়ে লিখ, এবি আগে লিখবো, তারপর বিসি আছে মানে সিডি কে আগে দেব, তারপর ডিএ বা এডি কে দেব। এবি প্লাস বিসি প্লাস একে সিডি লিখবো, লাস্টেরটাকে লিখবো ডিএ ইজ গ্রেটার দেন এসি প্লাস বিডি। হলো প্রমাণ, বাস এখানেই আমাদের গল্প শেষ। ঠিক আছে, সুন্দর না প্রমাণটা? আচ্ছা আর একটা প্রমাণ আছে এখানে, আর একটা আছে, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা। ওকে, এ বি সি এর এডি মধ্যমা
এডি মধ্যমা মানে বেটা ডিটা মধ্যবিন্দু। তাই যখনই মধ্যবিন্দু নিয়ে একটু কাজ করব, এটা আমার বেশ অভ্যাস আছে, আমি জানি না আর কার তোদের অভ্যাস আছে, বাট করতে পারিস অভ্যাসটা। ওই পয়েন্টটাকে সার্কেল করে দিই, মানে এটা বোঝানোর জন্য যেটা মধ্যবিন্দু, ঠিক আছে। তো দেখ লিখেছি যে ধরি এবিসি এর এডি মধ্যমা। আচ্ছা, মধ্যমা মানে ডিটা মধ্যবিন্দু, তার মানে অবভিয়াসলি এই বিডি এর লেন্থ যা হবে এই পাশে সিডি এর লেন্থও সেম হবে। দেখ বিডি ইকুয়াল টু সিডি লিখে রেখেছি। কি প্রমাণ করতে হবে দেওয়াই আছে, প্রামাণ্য বিষয় করে আর এত হ্যাজানোর দরকার নেই। এখানে একটা অঙ্কন করেছি, কি রকমের অঙ্কন করেছি দেখ, যে এ থেকে ডি বিন্দু দিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করেছি। হ্যাঁ, এ থেকে ডি বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করেছি, সরলরেখা, না এরকম বলবো না, এরকম বলবো যে এ বিন্দু থেকে ডি বিন্দু হয়ে এ ই সরলরেখা অঙ্কন করেছি যাতে এডি ইকুয়াল টু ডিই হয়। তারপরে লিখবো সি কমা ই যোগ করলাম, ঠিক আছে। সি কমা ই যোগ করে এই সরলরেখাংশ পাই, এত লেখার দরকার নেই, বাস লিখবি যোগ করলাম, ঠিক আছে। এখন আমার হাতে আছে কি কি আছে জিনিস বলতো, আমার হাতে আছে এই দুজন সমান আর এই দুজন সমান, এটা আমার হাতে আছে, ঠিক আছে। এখন আমি এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করব। পিঙ্ক কালার করে দিচ্ছি, একদম ডিপ পিঙ্ক, ঠিক আছে। এই ত্রিভুজ দুটোকেই পিঙ্ক বেবি বানাচ্ছি, ঠিক আছে। প্রমাণ, এটা অঙ্কন হলো, চেষ্টা করব প্রমাণটা এখানেই করার, না হলে ওপরের ফাঁকা জায়গায় নিয়ে চলে, বাট এখানে নিয়ে চলে, ঠিক আছে। তোরা একটু কপিতে নিজেরা লিখে অ্যাডজাস্ট করে নিবি। দেখ এই যে দুটো ত্রিভুজ আছে, কোন কোন ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ সি ডি ই। এই দুটো ত্রিভুজের তুই কোনো কমন জিনিস বা সাধারণ জিনিস কি দেখতে পাচ্ছিস? কোনো কিছু কমন রয়েছে দুজনের? কি কি কমন রয়েছে? হ্যাঁ, এই বাহু, ওপরে ত্রিভুজের এই বাহু নিচের ত্রিভুজের এই বাহু সমান, ওপরে ত্রিভুজের বিডি বাহু নিচের ত্রিভুজের সিডি বাহুর সাথে সমান। আর ম্যাম জানেন কি আপনি, এরা বিপ্রতীপ কোণ, তো বিপ্রতীপ কোণ মানে সমান হবেই হবে। ইয়েস, তাহলে কি পেলাম? আমরা পেলাম দেখ যে এডি ইকুয়াল টু ডিই, ঠিক আছে। তারপর কোণটা লিখবো যে এডিবি ইকুয়াল টু, আমি কি লিখবো, অ্যাঙ্গেল সিডিবি, ঠিক আছে। সিডি নট বি, সিডিই হলো, সিডিই ব্র্যাকেটে লিখবো বিপ্রতীপ কোণ। একান্তর, অনুরূপ এদের জন্য সমান্তরাল আর ভেদকের দরকার পড়ে, বিপ্রতীপের জন্য কিচ্ছু দরকার পড়ে না, বাস দুটো সরলরেখা একে অপরকে ছেদ করবে। তাহলে এরা কি দাঁড়ালো, বিপ্রতীপ কোণ। আবার তার সাথে সাথে পেলাম এই ত্রিভুজের বিডি আর ছোট ত্রিভুজের সিডি, এরা সমান। মানে দেখ আমরা বলতে পারছি দুটো ত্রিভুজ সর্বসম, সাইড অ্যাঙ্গেল সাইড মানে এস এ এস, এই সর্বসমতা থেকে, মানে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি ই। ব্র্যাকেটে লিখবো কোন, কোথা থেকে, সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা, ঠিক আছে। হলো, পেলাম। এখান থেকে তুই করে নিয়ে চলে আসবো এখানে, কি পাবো, যেহেতু এই দুটো সর্বসম তাহলে এবার অনুরূপ কোণ বাহু সবাই সমান হবে। এবার এখানে তোমাদের কোণ নিয়ে কোনো গল্প নেই, কি নিয়ে গল্প, বাহু নিয়ে। মানে আমি এখানে বাহু সমান করব, অলরেডি দুটো ত্রিভুজের দুটো করে বাহু সমান আছে, তাহলে কে পড়ে আছে, থার্ড বাহুটা পড়ে আছে। কোন বাহু, দেয়ারফর এই যে এবি বাহু, এর এবি বাহু আর এক্ষেত্রে এর সিই বাহু, এই দুটো বাহু সমান। ব্র্যাকেটে লিখে দেব সর্বসম ত্রিভুজের অনুরূপ কি হবে, বাহু, অনুরূপ বাহু। কেমন, কি পেলাম বেটা, এবি ইকুয়াল টু সিই, যেটা হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
এই দুটো সমান। এখন দেখ আমার কাছে আছে, আমি যখন এই বাহুর সাথে এটা সমান পেলাম, তাহলে আমি এটাও তো কাজে লাগাতে পারবো। এই যে ACE ত্রিভুজটা কাজে লাগাতে পারবো না? যে ত্রিভুজ ACE, এখান থেকে আমরা কি পাবো? কি পাবি? আচ্ছা আমি বলতে পারি AC প্লাস CE এটা তৃতীয় বাহু মানে এই এর থেকে বড় হবে। পারি কি না? পারি তো? হ্যাঁ পারি, বলে দিলাম। আচ্ছা AC কে তো AC এ রাখলাম, প্লাস CE মানে কি? মানে AB, একটু আগেই পেয়েছি, এই জায়গায় আমি AB বসাবো। গ্রেটার দেন AE মানে কি? এই মানে AD প্লাস DE, লিখো AD প্লাস DE। কেমন? এখান থেকে একে একটু সাজিয়ে লিখি, AB প্লাস AC ইজ গ্রেটার দেন AD প্লাস। এই আমরা অঙ্কন থেকেই পাচ্ছি AD ইকুয়াল টু D, মানে দুজনের সমান, তাই DE এর পরিবর্তে আমরা কি লিখবো? AD লিখবো। কেমন? AD প্লাস AD কি হয়ে গেল? 2AD। আর এখানে কি পেলাম? AB প্লাস AC ইজ গ্রেটার দেন 2AD। প্রমাণ কি ছিল জানো? এটাই প্রমাণ ছিল, AB প্লাস AC গ্রেটার দেন 2AD। দেখ পেয়ে গেলাম, হলো। আচ্ছা এখানে একটা কাজ করতে পারিস, এটাকে আগে কোনো নাম্বারিং হয়নি না, এটাকে তাহলে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে যখন এখানে তুই বসাচ্ছিস না, AC এর জায়গায় এটা এখানে লিখবি যে বাই 1। এখানে কি লিখবি? বাই 1, যে 1 নাম্বারের থেকে আমরা পেলাম। ঠিক আছে? আচ্ছা যখনই আমি এখানে ডি এর জায়গায় AD বসাচ্ছি, AD ইকুয়াল টু DE, তো এই জায়গায় বসাচ্ছি, এখানেও লিখবি যেহেতু AD ইকুয়াল টু DE অঙ্কনানুসারে, মানে অঙ্কন অনুসারে এটা আমরা এঁকেছি। ঠিক আছে? যেখানে যেখানে দেখ আমরা ইউজ করেছি BD ইকুয়াল টু CD, BD ইকুয়াল টু CD, এটা দেওয়া আছে যে ডিটা মধ্যবিন্দু, এই যে AD মধ্য মানে D মধ্যবিন্দু, তাই এখানে আমরা লিখতে পারবো কি বলতো, যে এটা হচ্ছে প্রদত্ত, মানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা AD ইকুয়াল টু DE লিখেছি, তো এখানেও আমরা লিখে দেব অঙ্কন অনুসারে, সেটাকে বলবো অঙ্কনানুসারে। ঠিক আছে? ব্র্যাকেটে আমরা এই কথাগুলো লিখে দেব। ক্লিয়ার? ঝাকাঝাক। চল এবার এই চ্যাপ্টারের সবচেয়ে সুন্দর পার্ট আমি যদি তোকে বলি, সেটা কি না, এই বহুভুজ সংক্রান্ত উপপাদ্য। বাট আমি জানি না এই উপপাদ্যটা কতটা ইম্পর্টেন্ট, আমার চোখে খুব একটা ইম্পর্টেন্ট লাগছে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট। আমার চোখে ইম্পর্টেন্ট হচ্ছে এর যে প্রয়োগগুলো, সেগুলো 2 নম্বরের কোয়েশ্চেন বা 3 নম্বরের কোয়েশ্চেনের জন্য সেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা চলো করি তাহলে। কি দেওয়া আছে দেখো। আচ্ছা এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? মানে যাকে বলে এর ইম্পর্টেন্সের কোনো সীমা নেই, বুঝেছিস? এতটাই ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট। এটা কি বলছে না, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হবে 2 × n-2 সমকোণের সাথে সমান, বা সমষ্টি পরিমাপের অন্তঃকোণগুলির সমষ্টি হবে n-2 × 180 ডিগ্রিও বলতে পারি আমরা। ঠিক আছে? যে n-2 × 2 সমকোণ না বলে n-2 × 180 ডিগ্রিও বলতে পারি। আচ্ছা এটা বহুভুজের জন্য বলেছে, তাতে সেটা সুষম বহুভুজ হলেও কি হবে আর না হলেও হবে। এখানে শুধুমাত্র কি দেওয়া আছে? বহুভুজের। দেখ আমি বহুভুজটা এঁকেছি, কিন্তু বলে দিয়েছে n সংখ্যক বাহু বিশিষ্ট। এবার n সংখ্যককে আমি ছবি কিভাবে আঁকবো? সম্ভব নয়। সেই জন্য দেখ আমরা কি করছি, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা করার পর দেখ এখানে ডট ডট দিয়ে দিয়েছি, ডট ডট আছে এগুলোতে, দেখতে পাচ্ছিস? ডট ডট করে এটাকে মেশানো হয়েছে, এটা কিন্তু পুরোটাই
ডট ডট, তার মানেটা কি? ডট ডট মানে কি? মানে এই জায়গায় আরো অনেক আছে, এমন আছে যাতে টোটাল করে বাহুটাও দাঁড়ায় এন। কেমন? ঠিক আছে, দেখো লিখবো যে ধরি এ বি সি ডি ই এফ জি এইচ, তারপর ডট 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 হলো একটি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। ঠিক আছে, এটা হলো একটি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, এক্স্যাক্টলি এটাই লিখবো। প্রমাণ কি? প্রামাণ্য বা প্রামাণ্য বিষয় কি না, এই এন সংখ্যক বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তঃকোণগুলি সমষ্টি, মানে ভেতরে যে কোণগুলো তৈরি হচ্ছে সেই কোণগুলো সমষ্টি হবে কত না, n-2 × 180 ডিগ্রি। এটা একটা অঙ্কন আছে। কি কি অঙ্কন আছে? তা এখানে যা যা কর্ণ রয়েছে সেই কর্ণগুলোকে আমরা সব যোগ করব। কর্ণ মানে এই যে এসি কর্ণ, এখানে এ ডি কর্ণ, এখানে এ ই কর্ণ, তারপর এখানে রয়েছে এ এফ, তারপর এ জি, এ এইচ এবং ডট ডট ডট। এখানেও আবার ডট 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 করে আমরা জয়েন করতেই থাকবো, বাট সেগুলো দেখানো যাবে না, তাই তো? সেগুলো দেখাবো না, জাস্ট ডট ডটটা কিন্তু দিতেই হবে। এই কর্ণগুলি যোগ করলাম। এবার প্রমাণ। প্রমাণটা খুব ছোট্ট এবং প্রমাণটা জাস্ট 2 লাইনেই বুঝে যাবি তোরা। ঠিক আছে, কি প্রমাণ আছে না, এ বিন্দুর সাথে যখনই আমরা এ বিন্দুর সাথে যখনই দেখ অন্য যে সমস্ত বিন্দুগুলো আমরা যোগ করছি, যোগ করে দিচ্ছি, তার ফলে কি পাচ্ছি আমরা? ত্রিভুজ তো পাচ্ছি, তাই না? কি পাচ্ছি দেখ, আমরা দেখ ত্রিভুজ পাচ্ছি। এর সাথে যখনই সি মানে একটা যোগ করেছি, এই জায়গাটা তো জাস্ট ভালো করে বুঝবি, যখন আমরা জাস্ট এসি কে যোগ করলাম সেই মুহূর্তে দেখ একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি আমরা। ক্লিয়ার? যখন আমরা এ ডি যোগ করলাম তখনও আমরা ত্রিভুজ পাচ্ছি, দেখ একটা এখানে ওপরের দিকে। আচ্ছা, এবার যখন একসাথে এসি এবং এডিকে যোগ করে দিলাম তখন কতগুলো ত্রিভুজ পেলাম? মানে এবার বাকিগুলো ভুলে যা, জাস্ট আমি এখানে যে রঙিন পোর্শনটা করেছি রঙিন পোর্শনটার কথা বল। কতগুলো ত্রিভুজ আছে এখানে? ত্রিভুজ আছে কটি না, 2টি। এখানে 2টি ত্রিভুজ আছে। বাহু কতগুলো? বাহু কতগুলো বাহু আছে এই ছবিটা থেকে দেখতে পাচ্ছিস? 1 2 3 4। কটা বাহু আছে? 4টি বাহু, মানে এটা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। আচ্ছা, এরপর আসছি। এরপর আমি দেখ এ ই যোগ করলাম। ঠিক আছে, এবার এই পুরো এই যে আকাশি কালারের যে আমার যতগুলো চিত্র রয়েছে, যে জায়গাটা রয়েছে, যে বহুভুজটা রয়েছে, সেই বহুভুজের কতগুলো ত্রিভুজ তৈরি হচ্ছে দেখ, 1 2 3টে তৈরি হচ্ছে। এখানে কতগুলো বাহু আছে? 1 2, দেখ বাহু হচ্ছে 1 2 3 4 and 1 5। এগুলো তো কর্ণ, তাই না? বাহু তো এগুলো, মানে বাহু দাঁড়াচ্ছে কটা? 5টা। লাস্ট আর একটা বোঝাবো। যখনই আমরা এ এফ যোগ করলাম তখন দেখ ত্রিভুজ কটা তৈরি হচ্ছে? 1 2 3 4, মানে ত্রিভুজ তৈরি হচ্ছে 4টা। তখন বাহু কতগুলো বেটা? বাহু দেখ 1 2 3 4 5 6, তখন বাহু দাঁড়াচ্ছে কটা না? 6টা। ঠিক আছে, মানে বাহু 4টে হলে ত্রিভুজ পাচ্ছি 2টো, কর্ণগুলো জয়েন করার পর। কর্ণ জয়েন করে দিয়েছি, কর্ণ জয়েন করার পর। বাহু 5টা হলে ত্রিভুজ পাচ্ছি 3টা, বাহু 6টা হলে ত্রিভুজ পাচ্ছি 4টা। হ্যাঁ, এইরকম করে দেখতে পাবো। ঠিক আছে, বাহু যখন 7টা হবে তখন আমরা ত্রিভুজ পাবো 5টা। মানে দেখ যতগুলো বাহু তার থেকে ঠিক 2টো কম, তার থেকে ঠিক 2টো কম ত্রিভুজ পাচ্ছি আমরা, হ্যাঁ কি না? 2টো কম ত্রিভুজ পাচ্ছি। তাহলে যখন বাহুর থাকবে n খানা, ত্রিভুজ কত পাবো? এখান থেকে 2টো কম পাবো, মানে n-2 খানা ত্রিভুজ পাবো। সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে যে এ বিন্দুর সাথে, জাস্ট এত কিছু লিখবি না, জাস্ট লিখবি এরকম, আমি মুখে বলে দিচ্ছি যে এ বিন্দুর সাথে তাদের কর্ণগুলি, ঠিক আছে, বহুভুজের কর্ণগুলি যোগ করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, বাস এটাই বলবো আমি। ওকে,
মানে তোকে এই যে বলেছে যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, এই যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বার করতে হবে, তাই না? এখন এখন দেয়ারফর না দিয়ে আমি এখনো বলতে পারি, এখন এই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি মানে কি? মানে হচ্ছে আমার কাছে যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, হ্যাঁ কি না? ঠিক তো? হুম, তাহলে এদের এই অন্তঃকোণগুলোর সমষ্টি কত? অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এন সংখ্যকের কত হবে? n-2 ইন্টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই জায়গায় বলতে পারিস n-2 ইন্টু একটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি মানে 180 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল। বাট এখান থেকে এটাই শেষ কথা নয়, এখান থেকে আমাদের কোয়েশ্চেন্স আসে। কি রকমের কোয়েশ্চেন্স আমি দেখাচ্ছি, কোয়েশ্চেন্স কি কি আসে আর কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো দেখো। তার মধ্যে আরেকটা কথা বলে দিই, এখানে আমাদের একটা জিনিস আছে, দেখবে যে কুব্জ বহুভুজ এবং অকুব্জ বহুভুজ কি? কুব্জ বহুভুজ এবং অকুব্জ বহুভুজ, ঠিক আছে? এটা বলার আগে আমি একটু এখানে একটু বলে দিই, কুব্জ বহুভুজ আর একটা হচ্ছে বেটা অকুব্জ বহুভুজ। কুব্জ বহুভুজ হচ্ছে এই রকমের বহুভুজ, যার কর্ণগুলো তুই যদি যোগ করিস, সেক্ষেত্রে তো কর্ণ পাবো না, তার তুই যদি কর্ণগুলো যোগ করিস সেই কর্ণগুলো কি হবে না ভেতরে থাকবে, বহুভুজের ভেতরে থাকবে। হ্যাঁ, ওকে। সবাই কি হবে ভেতরে থাকবে, দেখ, ঠিক আছে? যদি এই ধরনের আমরা আঁকি, হুম, এরকম, হ্যাঁ এটা চারটাই তো হয়ে গেল, পাঁচটা করতে, আচ্ছা এখানে তো চারটেই হয়ে গেছিল, সরি, না না না, পাঁচটাই হচ্ছিল তো, এখান থেকে যোগ করব, এখান থেকে যোগ, এরকমই হবে, ঠিক আছে? হয় এখান থেকে যোগ করে, আচ্ছা, মানে মোট কথা হচ্ছে যে ভেতরের যে মানে যে শীর্ষবিন্দুগুলো আছে সেই শীর্ষবিন্দুগুলোকে যদি আমরা যোগ করি, ঠিক আছে? হ্যাঁ, তুই যেভাবেই যোগ কর না কেন, কর্ণও বলতে পারি, আবার বলতে পারি কিনা শীর্ষবিন্দুগুলোকে ভেতরের একটার সাথে আরেকটাকে যদি যোগ করি, মানে ধর এটার সাথে এটাকে আমি যোগ করতে চাইছি, এটার সাথে এটাকে যোগ করতে চাইছি, সেক্ষেত্রে প্রত্যেকটা রেখাংশই এই বহুভুজের ভেতরে অবস্থিত হবে, প্রত্যেকেই কি হবে বহুভুজের ভেতরে। এখানে দেখ কেউ বহুভুজের বাইরে যাচ্ছে না। এবার বলবি ম্যাম বহুভুজের বাইরে যাবে, এরকম আবার হয় নাকি? হ্যাঁ রে, হয়তো, সেটাকেই বলবে কি না অকুব্জ বহুভুজ। মানে ধর আমি এই ধরনের একটা চতুর্ভুজ এঁকেছি, ওকে, এটা হচ্ছে কি একটা চতুর্ভুজ, এটা আমার কাছে এমন একটা চতুর্ভুজ, ঠিক আছে, এমন একটা চতুর্ভুজ যা দেখ এদের দুজনকে যদি যোগ করি এই দুটো তো ভেতরেই থাকছে,
হ্যাঁ না, এই রেখাংশটা দেখ এর ভেতরেই আছে, বাট এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দুকে যদি যোগ করি এ দেখ বাইরে রয়েছে, হ্যাঁ না, কি রয়েছে সরলরেখাংশটা বাইরে রয়েছে, এটা হচ্ছে কি না বহুভুজের বাইরে। ঠিক আছে, কি হলো বহুভুজের বাইরে। তাই অকুব্জ বহুভুজ যদি হয় তাহলে একটা না একটা এরকম থাকবেই, হ্যাঁ, এরকম একটা তুই রেখাংশ পাবি ওদের শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে যেটা কিনা বাইরে বেরিয়ে যাবে বহুভুজের, তখনই আমরা সেটাকে কি বলবো অকুব্জ বহুভুজ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কুব্জ অকুব্জ বললাম, এটা মাঝে মাঝে হয়তো এমসিকিউতে বা শর্ট কোশ্চেন হয়তো দিয়ে দিতে পারে, সেই জন্য দেওয়া আছে এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের। সুষম বহুভুজ মানে কি, মানে বাহুগুলোর লেন্থ হবে সবারই সমান, মানে বলতে পারিস সুষম ত্রিভুজ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, ইয়েস, মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। সুষম চতুর্ভুজ যদি বলি কে হতে পারে, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, সেটা আমরা কাকে পাই, বর্গক্ষেত্র পাই, রম্বস পাই, তাই না। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ ও বহিঃকোণের পরিমাপ কি হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টিটা আমরা পেলাম, তাই না, অন্তঃকোণের সমষ্টি সেটা পেয়েছি কত না n-2 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে n সংখ্যক বাহু আছে সেই জন্য আমরা অন্তঃকোণের সমষ্টিটা পেলাম। এবার এনটাকে হাটিয়ে যদি আমরা করি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের একটি অন্তঃকোণ, একটি অন্তঃকোণ কি হবে, n দ্বারা আমরা ভাগ করে দেব, তাই না, কি হবে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n, এই হলো কি না গল্প। ঠিক আছে, এটা আসবে। ও বহিঃকোণের পরিমাপ লিখি, তোরা আমি এখনো পর্যন্ত এটা বলিনি বাট এখন বলে দিচ্ছি যে বহিঃকোণ মানে হচ্ছে কি না, বহিঃকোণ দেখ যেরকম এখানে বহিঃকোণ মানে একই রেখা বরাবর এই বরাবর গিয়ে পর যে কোণগুলো তৈরি হবে সেইগুলো হবে বহিঃকোণ, এটা 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 এগুলোকে বলা হবে বহিঃকোণ। ঠিক আছে, আর ভেতরে যেগুলো আছে সেগুলো তো অন্তঃকোণ। ঠিক আছে, ভেতরে যেগুলো আছে সেগুলো হবে কি না অন্তঃকোণ। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছিস বেসিক্যালি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ কত আসছে, 180 ডিগ্রি আসছে। ঠিক আছে, মানে এতগুলো জিনিস পাচ্ছি আমরা, আর তার সাথে সাথে এটা পাবো যে বহিঃকোণের সমষ্টি, বহিঃকোণের সমষ্টি কি হয় জানিস, বহিঃকোণের সমষ্টি দাঁড়ায় কত, সমষ্টি দাঁড়ায় জানিস 360 ডিগ্রি দাঁড়ায় সমষ্টি। এবার এন সংখ্যকের যদি সমষ্টি দাঁড়ায় এত, এবার যতগুলো বাহু ততগুলো কোণ থাকবে তো নাকি, চতুর্ভুজের যেরকম দেখ চারটে বাহু চারটে কোণ, ত্রিভুজের তিনটে বাহু তিনটি কোণ, সেরকম এখানেও তাই এন সংখ্যক বাহুজের এনটি অন্তঃকোণ এনটি বহিঃকোণ। এনটি অন্তঃকোণের জন্য এনটি অন্তঃকোণের সমষ্টি এটা হলে একটি অন্তঃকোণের সমষ্টি বাই এন হবে, এখানেও তাই বহিঃকোণের সমষ্টি মানে এন সংখ্যক বহিঃকোণের সমষ্টি 360, তার মানে একটি বহিঃকোণ কত হবে ভাগ করতে হবে, তাই না, মানে 360 ডিগ্রি বাই এন করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা করব সেটা হচ্ছে কি না, এই যে একটি বহিঃকোণ প্লাস একটি অন্তঃকোণ সুষম বহুভুজের ক্ষেত্রে কত হয়ে যাবে 180 ডিগ্রি। ঠিক আছে, অ্যাগেন এটা আমাদের কাজে লাগিয়ে আমরা কোশ্চেন সলভ করি, এটা কাজে লাগাই, এটা কাজে লাগাই, এটা কাজে লাগাই, তিনটেই কাজে লাগাই।
চল দেখা যাক তিনটে কাজে লাগিয়ে আমরা কি পাই। প্রথমে একটি বহুভুজ যার বাহু সংখ্যা 12টি, এই বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত হবে? সমষ্টি বলাটা কি কোনো আর অসুবিধা আছে? না, নেই। সমষ্টি কি হয় আমরা জানি, n-2 ইন্টু 180 ডিগ্রি হয় সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি। কি লিখবো এখানে? অন্তঃকোণের সমষ্টি। ঠিক আছে, শোন, অন্তঃকোণের সমষ্টি হচ্ছে এটা। এবার n এর ভ্যালু দেওয়া আছে, nটা হলো বাহু সংখ্যা, এখানে n কত? 12 বসিয়ে দাও। 12 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, এটা কত আসবে? 10। 1800 এত ডিগ্রি হয়ে গেল। এখানে ব্র্যাকেটে লিখে দিবি যেহেতু n ইকুয়াল টু, মানে বেটা লিখে দিলাম এটা। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি। ত্রিভুজটির বাহু সংখ্যা লিখো। কি দেওয়া আছে? দেখ, বাহু সংখ্যা জিজ্ঞেস করছে, লিখে নে যে ধরি বাহু সংখ্যা কত? n। ঠিক আছে, দেয়ারফর সুষম বহুভুজ বলেছে মানে প্রত্যেকটা বহিঃকোণের ভ্যালু কত আসবে? সেম আসবে, তাই না? সুষম মানে সেম আসবে, বহিঃকোণ বল অন্তঃকোণ বল মানে কত ডিগ্রি হবে সেটা একই আসবে। আচ্ছা, বাহু সংখ্যা আমি n পেলাম, তাই তো? সুষম হলে আমরা ডিভাইডেড বাই nটা করতে পারি, সুষমর জন্যই। তো বাহু সংখ্যা n কি বলে দেওয়া আছে? হ্যাঁ, তাহলে লিখো একটি বহিঃকোণ কত হয়? একটি বহিঃকোণ হয়ে যায় 360 ডিগ্রি বাই n, হ্যাঁ না? আবার এখানে বলে দেওয়া আছে যে একটি বহিঃকোণ যেটা তুমি পেলে 360 ডিগ্রি বাই n সেটাই হলো 60 ডিগ্রি। নাও 6 6 36 মানে 6টি। n এর ভ্যালু কত পেলাম? 6, মানে ত্রিভুজটির মানে বাহু সংখ্যা হলো 6টি। নেক্সট, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? এখানেও তাই, বাহু সংখ্যা ধরে নেব n। ঠিক আছে, যে nটি বাহু আছে, তার মানে প্রতিটি অন্তঃকোণ একবার দেওয়া আছে আর আমি প্রতিটি অন্তঃকোণ বার করতেও পারবো। দেখ, তুই জানিস বেটা অন্তঃকোণের সমষ্টি কি হয় না, n-2 ইন্টু 180 ডিগ্রি বা 2 সমকোণ, আর প্রতিটি অন্তঃকোণ মানে ডিভাইডেড বাই n হবে যেহেতু সুষম। এখান থেকে পেয়ে যাব কি না, আমি এই মাত্র লিখলাম যে এটা হচ্ছে প্রতিটি অন্তঃকোণ, হ্যাঁ, আর এবার আমার কোশ্চেনে বলে দেওয়া আছে প্রতিটি অন্তঃকোণ 135, মানে এটা ইকুয়াল টু 135 এত ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা 45 এ ক্যান্সেল হবে, 45 3 যা and 45 4 যা। ঠিক আছে, আর থাকছে 4 ইন্টু n-2 ইকুয়াল টু 3n। এখান থেকে আসবে 4n মাইনাস 8 ইকুয়াল টু 3n। এখান থেকে n এর ভ্যালু পেয়ে যাব আমরা 8, অর্থাৎ বাহু সংখ্যা কত এলো? সুষম বহুভুজের বাহু সংখ্যা 8। ঠিক আছে, তারপর দেখো বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2। ত্রিভুজটির বাহু সংখ্যা লিখো। লিখো যে ধরি ত্রিভুজটির বাহু সংখ্যা হবে n, দেয়ারফর বার করবে তুমি যে প্রতিটি অন্তঃকোণ কত, বার করো তুমি যে দেয়ারফর প্রতিটি অন্তঃকোণ কত। কি হয়, কি বললাম না, n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এটা হয়। আবার প্রতিটি বহিঃকোণ কত হয় বেটা? প্রতিটি বহিঃকোণ কত দাঁড়ায়?
360 ডিগ্রি ডিভাইডেড বাই n, না এটা দাঁড়ায় প্রতিটি অন্তঃকোণ প্রতিটি বহিকোণ পেয়ে গেলাম, এদের অনুপাত বার করতে পারবো। হ্যাঁ, দিস ডিভাইডেড বাই দিস, আমরা একবার এখান থেকে অনুপাত বার করতে পারলাম, আর একবার দেখো এখানে দেওয়া আছে অনুপাত 3:2, মানে অবভিয়াসলি ওই দুটো অনুপাত সমান হবে। লিখবো therefore n-2 into 180 ডিগ্রি বাই n ডিভাইডেড বাই কি হবে এটা এখানে 360 ডিগ্রি বাই n, এটা ইকুয়াল টু 3 n n ক্যান্সেল করলাম, এটা আসছে 2, মানে দেখো n-2 বাই 2 ইকুয়াল টু 3/2, আবারও কাটো, তাহলে n-2 ইকুয়াল টু 3, এখান থেকে বেটা n ইকুয়াল টু কত আসবে 3 + 2 5, মানে বহুভুজটির বাহু সংখ্যা পেয়ে গেলাম কত না 5। নেক্সট, একটি বহুভুজের অন্তঃকোণগুলোর পরিমাপের সমষ্টি 1800, বাহু সংখ্যা লিখো। সেম বাহু সংখ্যা ধরে নাও n, সমষ্টি কত হবে n ইন্টু নট n ইন্টু জাস্ট n-2 ইন্টু 180 ডিগ্রি, আমরা একটু আগে এটা করলাম, অন্তঃকোণের সমষ্টি বার করলাম, এটা আসবে দিস। n-2 ইকুয়াল টু আসবে 10, n এর ভ্যালু আসবে এটা 12। আমরা উল্টোটা করলাম না, যে 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি বার করো, যেটা এলো 1800। একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। ঠিক আছে, বহুভুজটির বাহু সংখ্যা লিখো। তাহলে এখানে আমরা কি করব, ধরে নেব ধরে নে, তো অঙ্কটা ভালো করে পড়তে হবে। এখানে 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ দেওয়া আছে 172 ডিগ্রি। ঠিক আছে, 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ এবং অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখ 5টি অন্তঃকোণের মোট পরিমাপ কত হবে বেটা, কত হবে 5টি অন্তঃকোণের মোট পরিমাপ কত আসবে, 5টি অন্তঃকোণ বলে দেওয়া আছে, মানে আসবে 172 ডিগ্রি ইন্টু 5, হ্যাঁ না, এটা আসবে নাকি না। একটার যদি হয় 172 ডিগ্রি, 5টার হবে এটা ইন্টু 5, 5 2 10 0, 5 7 35 36, 5 আর 3 8, 860 ডিগ্রি এটা পাচ্ছি। তারপর দেখো এবং অপর অন্তঃকোণ, তাহলে এখন কতগুলো অন্তঃকোণ বাকি আছে, এখন অন্তঃকোণের সংখ্যা কতগুলো আছে, টোটাল n খানা, সেখান থেকে 5টা আগে বাদ দিয়ে দিয়েছি, মানে n-5। ঠিক আছে, তাহলে n-5 টি অন্তঃকোণের সমষ্টি কত হবে, অন্তঃকোণের সমষ্টি, এই যে n-5 খানা বাকি অন্তঃকোণ পড়ে আছে, তাদের প্রত্যেকটাই বলে দেওয়া আছে 160 ডিগ্রি। একটা যদি 160 হয়, n-5 এর কত আসবে 160 ডিগ্রি ইন্টু n-5, একই না, এটা আসবে। ঠিক, তাহলে মোট অন্তঃকোণ, দেখ আমি বলতে পারবো therefore অন্তঃকোণের মোট সমষ্টি কত হলো, অন্তঃকোণের মোট সমষ্টি কত দাঁড়াচ্ছে,
প্রথমেই পেলাম আমরা 860 প্লাস এখন পাচ্ছি 160 ইন্টু এর -5, ঠিক, এটা পেলাম। আবার আমরা তো জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কি হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে শর্তে অ্যাপ্লাই করতে পারবো যে কি হয়, n-2 ইন্টু 180 ডিগ্রি এটা দাঁড়ায়, এটা ইকুয়াল টু আসবে দেখ 860 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি ইন্টু n-5। ওকে, ডিগ্রি আর জিরোগুলো ক্যান্সেল আউট যদি করি, দেখ এখানে থাকবে 18 ইন্টু n-2 ইকুয়াল টু 86 প্লাস 16 ইন্টু n-5। কত আসছে, 18n-36 ইকুয়াল টু 86 প্লাস 16n মাইনাস 16 পাচ্ছে 80। মানে কত পাচ্ছি রে এখান থেকে বলতো, 6 প্লাস 16n। চলো 16কে নিয়ে যাও ওই পাশে, মানে 18n মাইনাস 16n ইকুয়াল টু আমি পাবো 6 আছে আর 36 আসছে, মানে 42। 2n এর ভ্যালু আসবে 42, n এর ভ্যালু আমরা পাবো কত, 21। n এর ভ্যালু আমরা পাচ্ছি কত, 21, ঠিক আছে। মানে বহুভুজের বাহু সংখ্যা হবে কত, 21। এখানে একটা জিনিস তোদের বলে দিই, এটা সুষম কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখ লেখাও আছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের, সুষম বহুভুজ বলেই আমরা ওই ডিভাইডেড বাই nটা করতে পারছি, মানে প্রত্যেকটাই ইকুয়াল বলতে পারছি। এখন আমি লাস্ট যে অঙ্কটা করলাম, সেই লাস্ট অঙ্কে দেখ কোথাও সুষম বলে দেওয়া নেই, আর থাকবেই কেন, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া আছে, বলছে 5টা সেম, বাকিগুলোর আলাদা, বাকি সবগুলোর হচ্ছে 160 করে। মানে কি এখানে একটা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ভাইব পাচ্ছি, না ডিফারেন্ট ডিফারেন্ট কোণ হচ্ছে, মানে এটা সুষম নয় কিন্তু, কেমন। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারবো, বহুভুজের সমষ্টিটা আমরা ওটা বলতে পারবো যে বহিঃকোণের সমষ্টিটাও হবে 360 ডিগ্রি, কিন্তু এক্স্যাক্টলি ভ্যালুগুলো বলা যাবে না, একটা একটা করে বার করতে হবে, হ্যাঁ না। বহিঃকোণ যদি বলে একটা করে, তো 180 ডিগ্রি থেকে মাইনাস করবো আমরা, সেরকম করে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এরপর আমাদের আর একটা থিওরেম রয়েছে। থিওরেমটা কিরকম, তা বলে দেওয়া আছে একটা সরলরেখার একটা সরলরেখাংশ আছে, ধর, ঠিক আছে, একটা সরলরেখাংশ আছে, তার বহিস্থ বিন্দু থেকে বলছে যে যদি তুমি সরলরেখার ওপর মানে এই নিচের সরলরেখাংশের ওপর যতগুলোই সরলরেখা টানো না কেন, যেটা লম্ব হবে সেটাই হবে একমাত্র ক্ষুদ্রতম। এটা পড়ে রাখ, জেনে রাখ, আজীবন কাজে লাগবে এটা। আর টেনে তো কাজে লাগবেই, 9এও মাঝে মাঝে কাজে লাগতে পারে, বাট টেনে তো কাজে লাগছেই লাগছে। দেখো বলে দেওয়া আছে সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত, বহিস্থ বিন্দু ও থেকে সরলরেখা পর্যন্ত তুমি যতগুলো রেখা টানবে তার মধ্যে এই যে লম্বটাই হবে ক্ষুদ্রতম, মানে এটার দৈর্ঘ্যই হবে সবচেয়ে ছোট, এ হবে সবচেয়ে ছোট, বাকি সবাই বড় বড় বড়, ঠিক আছে। প্রমাণটাও কিন্তু ভেরি ইন্টারেস্টিং আর ছোট্ট। তো ধরে নিয়েছি আমি যে এবি একটা সরল রেখাংশ, ও হলো একটা বহিস্থ বিন্দু, ও থেকে লম্ব অঙ্কন করলাম, এবি এর উপর লম্ব অঙ্কন করলাম যা পি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ওপি লম্ব এবি, ঠিক আছে। ওটা একবারে দেখ লিখে দিয়েছি। প্রামাণ্য বিষয় কি, তা প্রমাণ করতে হবে যে ও বিন্দু, যে ওপি হলো সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, এটুকু বললেও হবে। অঙ্কন করেছি, অঙ্কনে কি করছি না, এই পি বিন্দু বাদ দিয়ে এই সরল রেখাংশের ওপর যে কোনো একটা বিন্দু নিলাম, তুই যে কোনো একটা নে, আমি এখানে নিয়েছি যে কোনো একটা বিন্দু কিউ নিলাম, আমি কিউটা এখানে নিয়েছি, আমি চাইলে এখানে নিতে পারতাম, এখানে নিতে পারতাম, এখানে নিতে পারতাম, ইনফ্যাক্ট আমি রাইট হ্যান্ড সাইডেও নিতে পারতাম, ঠিক আছে। পিটা বাদ দিয়ে নিতে হবে, এই পয়েন্টটা তো আছে, একে নেওয়া চলবে না, এটা বাদ দিয়ে, তাই নিয়েছি আমি এখানে কিউ পয়েন্ট।
কিউ বিন্দু নিলাম, ও এবং কিউ যোগ করে দিলাম, যোগ করলে কি পাবো? একটা রেখাংশ পাবো। এবার দেখ, যোগ যে করলাম তার ফলে তো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাই না? এখানে আমরা দেখ পাচ্ছি একটা ও কিউ পি ত্রিভুজ, একই না? পাচ্ছি। এটা 90 ডিগ্রি, হ্যাঁ কি না? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এর আগে আমি এই ধরনের একটা কাজ করিয়েছি তোদের, যেখানে বলে দিয়েছিলাম যে এখানে এ ছিল, এটা বি ছিল, এটা 90 ডিগ্রি ছিল। আমরা এই 90 ডিগ্রি আর এই এ কোণটাকে নিয়ে কাজ করলাম না, এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু নিয়ে কাজ করলাম। এখন দেখ, এর বিপরীত বাহু নিয়ে কাজ করা মানে পি কিউ কে বোঝায়, বাট এখানে পি কিউ এর কোনো রকমের কোনো ভূমিকা নেই। আর এখানে দুটো বাহুকে নিয়ে কাজ, একটা হচ্ছে ওপি, 2 নাম্বার হচ্ছে ও কিউ। তাহলে আমরা কি করব, কাদেরকে নিয়ে দেখবো আমরা? আমি দেখবো আমার যাতে করে ওপি আসে এবং ও কিউ আসে। তার জন্য 90 ডিগ্রিটা নিচ্ছি, আর তার সাথে সাথে এই কোণটা নেব, হ্যাঁ কি না? এটা নেব যে ত্রিভুজ পি ও কিউ এর, ত্রিভুজ পি ও কিউ এর এই কোণটা, ত্রিভুজ পি ও কিউ এর অ্যাঙ্গেল ও পি কিউ ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল পি কিউ ও। এটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, এটা প্রদত্ত না, এটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। যেই এটা গ্রেটার দেন হলো, ও এর বিপরীত বাহু কে রয়েছে? ও কিউ, তাহলে এটা হবে ও কিউ ইজ গ্রেটার দেন, এর বিপরীত বাহু কে রয়েছে? ওপি ইজ গ্রেটার দেন ওপি। ওকে, এবার যেহেতু কিউটা আমরা যে কোনো পয়েন্ট নিয়েছি, তাই এই পয়েন্টটা এখানে থাক, 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 এখানে, এখানে বা এখানে, যেহেতু কিউটা যে কোনো একটা পয়েন্ট, সেই কারণে অলওয়েজ অলওয়েজ আমরা কি পাবো? এখান থেকে একটা করে করে এরকম ছোট্ট করে করে সমকোণী ত্রিভুজ পাবো, যা যেখান থেকে আমরা দেখাতে পারবো যে তুই যে কোনো রশ্মি টেনে নে না কেন, সেটা সবসময় বড় হবে ওপি এর থেকে, ওপিটাই হবে সবচাইতে কম। ব্যাস হয়ে গেল, ওপিটাই হচ্ছে সবচাইতে ছোট দৈর্ঘ্য। এখানে লিখবো যেহেতু কিউ হলো, কি লিখবি বেটা? যে কোনো একটা বিন্দু, যে কোনো একটি বিন্দু এবং তার জন্য ও কিউ ইজ গ্রেটার দেন ওপি, হ্যাঁ না? দেয়ারফর ওপি এর দৈর্ঘ্যই হলো ক্ষুদ্রতম। ঠিক আছে, কি লেখা আছে দেখি? দেখো এখানেও লিখেছে এক সমকোণ ও পি কিউ গ্রেটার দেন অ্যাঙ্গেল ও কিউ পি, হ্যাঁ মানে ও কিউ গ্রেটার দেন ওপি। এবি সরলরেখাংশের ওপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটি বিন্দু, এক্স্যাক্টলি পি বিন্দু ছাড়াই কথাটাও আবার লিখতে হবে। ঠিক আছে, যে পি বিন্দু ছাড়া কিউ হচ্ছে যে কোনো একটা বিন্দু, যে কোনো, আর কিউ বিন্দু ছাড়া, দুটো স্টার দিয়ে দিলাম। তাহলে এবি সরলরেখাংশের ওপর কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই ওপিটা ছোট হয়ে যাবে ও কিউ এর থেকে, দেয়ারফর ওপি এর দৈর্ঘ্যই হবে। হলো? ব্যাস, এটাই বলার ছিল আমার। এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, একটা কোশ্চেন দেওয়া আছে না, ধর এরকম দেওয়া আছে যে একটি ধর এই ধরনের কোশ্চেন আছে, একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, সমষ্টি কি হতে পারে? সমষ্টি আমরা এখানে ধর নিলাম, দাঁড়া আমি গুণ করে নিই,
8 5 40, 4 24 28 শুনি যা হয় হয়। অন্তঃকোণের সমষ্টি 1080 ডিগ্রি এটা হলে বহুভুজটি প্রতিটি বহিঃ কোণ কত হবে? ঠিক আছে, প্রতিটি বহিঃ কোণ কত হবে আমাদের সেটা দেখতে হবে। তো দেখ, এটা করারও দুটো পদ্ধতি তো আছেই। এক হচ্ছে অন্তঃকোণগুলো সমষ্টি বলেছে, তাহলে আমি ধরতে পারি বহুভুজের বাহু সংখ্যা আমি ধরে নিলাম n। ঠিক আছে, মানে আমি পাবো তো যে n-2 ইন্টু 180 ডিগ্রি সমষ্টি দেওয়া আছে, তো মানে এটা ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু হবে কত বল? 1080 ডিগ্রি। এখান থেকে n-2টা আসবে কত? 108 এত ডিগ্রি ডিভাইডেড বাই এত। ঠিক আছে, ইন্টু 2 যদি করি তাহলে 36, 3 যা 6 আসবে, n এর ভ্যালু আসবে দেখ 8। ঠিক আছে, n এর ভ্যালু কত আসবে? 8। সরি 6 আর এটা 2 8। ঠিক ঠিক আছে, n এর ভ্যালু টোটাল 8 পেলাম। যেই n পেয়ে গেলাম, এবার এখান থেকে বলতে পারবো যে দেয়ারফর প্রতিটি বহিঃ কোণ, প্রতিটি বহিঃ কোণ তুই বলতে পারবি কত? কি হবে? বহিঃ কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে কত হবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই পেয়ে যাব আমরা n। n এর ভ্যালুটা কত? n আসবে 8। হলো, এটা পাবো। মানে যদি 8 হয়ে যায় কত হবে? 8 4 32, 8 5 45 ডিগ্রি। ঠিক আছে, এই একটা অপশন। আমি অর দিয়ে আরেকটা মেথড বলতে পারি। দেখ, অন্তঃকোণগুলো সমষ্টি দেওয়া আছে, তাই তো n এর ভ্যালুটা 8 বেরিয়েছে, তাহলে আমি বলতে পারতাম প্রতিটি বহিঃ কোণও বলতে পারতাম, সরি প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ। দেখ, যদি সুষম না দেওয়া থাকে, এটা সুষম দেওয়া আছে বলে তাই, যদি সুষম না দেওয়া থাকতো তখন কি করতি? ধর এখানে বলে দেওয়া আছে তো সুষম, মানে বাহুগুলো সেম হবে। যদি সুষম না থাকতো তাহলে কোণগুলো সেম হতো না। আর সেক্ষেত্রে ধর দেওয়া আছে একটা অন্তঃকোণ, তখন বহিঃ কোণ কি করে বার করব? তখন প্রতিটি অন্তঃকোণ, এক্ষেত্রে না হয় আমরা প্রতিটি অন্তঃকোণ বার করতে পারছি, কত আসবে না 1080 ডিভাইডেড বাই 8 এটা আসবে। ঠিক আছে, মানে 8 1 10 হলো 28, 8 3 24, 40, 8 5 135 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণ এটা এলো। এবার ধর কোথাও দেওয়া আছে যে একটি বহুভুজের প্রতিটি অন্তঃকোণ হলো 171 ডিগ্রি, তাহলে প্রতিটি বহিঃ কোণ কত হবে? সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই কি করব? হ্যাঁ, যে অন্তঃকোণ, একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃ কোণ, সেটা কত দাঁড়ায়? একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃ কোণ মিলে দাঁড়ায় 180 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণ কত? 135 ডিগ্রি প্লাস একটি বহিঃ কোণ, সেটা আসবে 180 ডিগ্রি। এখান থেকে আমরা পেয়ে যাব একটি বহিঃ কোণ কত?
পেয়ে যাবো দেখ 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি মানে 45 ডিগ্রি। তো এক্ষেত্রেও আসবে 45, এক্ষেত্রেও আসবে 45। বাট হ্যাঁ এখানে সুষম বলে দেওয়া আছে বলে তাই, সুষম বলে দেওয়া আছে বলে এটা অ্যাপ্লাই করতে পারলাম, এখানে ডিভাইডেড বাই এন করতে পারলাম। বাট সুষম না বলে দেওয়া থাকলে আমরা ডিভাইডেড বাই এনটা কিন্তু করতে পারতাম না, ঠিক আছে। এখানে সুষম বহুভুজ যদি না বলে দেওয়া থাকতো তখন আমরা কি করতাম, এখানে তো এন দিয়ে ভাগটা করতে পারতাম না, পারতাম কি, পারতাম না। এখানে সুষম মধ্যে বেরিয়ে গেছে বলে তাই, নইলে নর্মালি যদি অন্তঃকোণে একটি বহুভুজের অন্তঃকোণগুলো সমষ্টি এত, বহুভুজের প্রতিটি বহিঃকোণ কি হবে বার করো, তাই তোকে তুই সুষম তুই বার করতে পারবি না। যদি সুষম না বলে দেওয়া থাকে তখন আমরা এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা কখন অ্যাপ্লাই করব, সুষম না বলে দেওয়া থাকলে, ঠিক আছে। ব্যাস এই ছিল তাহলে আজকের ক্লাস, ঠিক আছে। আজকের ক্লাস হয়ে তোদের যাবতীয় যা বাকি ছিল সমস্ত কিছুই কমপ্লিট হলো। দ্যাট মিনস নির্মাণ বাংলার ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তোদের প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট। পরীক্ষার জন্য অবভিয়াসলি আসবো আবার, তোদের জন্য কিছু নিয়ে আসবে খুব তাড়াতাড়ি, কোনো চিন্তার কারণ নেই। পরীক্ষার আগে সমস্ত কিছু মানে রিভাইজ করানো হবে, রিভিশন হবে, তো ডোন্ট ওয়ারি। চল তাহলে দেখা হবে আবারও অবশ্যই কোনো না কোনো একটা জায়গায়, আর তার সাথে সাথে ডেফিনেটলি ক্লাস 9-এ। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস এবং নিজের খেয়াল রাখিস। নিজের খেয়াল রাখাটা এই মুহূর্তে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোরা একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, তাই না? ঠিক আছে, চল তাহলে দেখা হবে পরের একটা ক্লাসে। চলো টাটা।